হুম। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জানি না আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কি না। আমি প্রথমে একটা কথা বলে নিই। আজকের এই যে জার্নিটা শুরু হচ্ছে, জার্নির শুরুতে সবাইকে ওয়েলকাম। আমি মানে এক প্রকার ঘুম থেকে জোরপূর্বক উঠে এসে আসলে ক্লাস নেওয়ার মতো আমার অবস্থা। সো আমার দিক থেকে বুঝতে পারছো। সো ঠিক আছে, আমি জাস্ট এতটুকু শুরুটা ঠিক আছে কিনা জানা। ওকে, ঠিক আছে, সাউন্ডটা কি ক্লিয়ার আছে? দেখা বুঝতে পারছো? ওকে, তো আমি শুরুতে একটু ক্লিয়ার করে বলি যে আমি ডিরেক্ট ঘুম থেকে উঠে আসছি একদম। ঠিক আছে, মানে আমি আমু জাস্ট বলছে যে 10 মিনিট আসে ওট ওট, ঠিক এরকম একটা সিচুয়েশনে উঠে চলে আসছি। তো এখন আমি এই যে মিশনটা শুরু করছি, মিশনটা হচ্ছে আমি মোটামুটি 600 মতো অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন সিলেক্ট করছি। অ্যাকাউন্টিংয়ের টোটাল হচ্ছে আমার পেপার হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে 20টা চ্যাপ্টার। হ্যাঁ, 20টা, এই 20টা চ্যাপ্টার থেকে আমরা টোটাল 550, আমি ধরলাম 600 মতো প্রশ্ন সিলেক্ট করছি। ঠিক আছে, এমসিকিউ। এখন প্রশ্ন হচ্ছে এই এমসিকিউগুলো সিলেক্ট করার আমার উদ্দেশ্য কী তাহলে? এই এমসিকিউগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা যাকে তোমরা বলো বিশ্লেষণ, ঠিক আছে, এগুলা বিশ্লেষণ করলে তুমি এখানে ধরো 2400 এমসিকিউ শিখবা। ওকে, এবং পাশাপাশি এই লাস্ট মেডিসিন বইটা যাদের হাতে আছে তারা আবার এই লাস্ট মেডিসিন বইটা আমাদেরকে সম্পূর্ণ হেল্প করবে কারণ এই টোটাল সাজেশনটা আমি এমসিকিউ থেকে করছি। এখন আসো, তুমি এই ক্লাসগুলো কেন করবা? প্রথমত মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে আমি এই বুড়ো বয়সে এসে আপনার এই ক্লাসগুলো কেন করব, এটা খুব প্রথমে জানা দরকার। তুমি যদি এই ক্লাসগুলো করো তাহলে তোমার হিসাব বিজ্ঞানের পুরো প্রিপারেশান হয়ে যাবে। মনে করো তুমি অ্যাকাউন্টিং পরীক্ষাতে লাগবে, আর ইউতে লাগবে, জিএসটিতে লাগবে, এন ইউতে লাগবে, কে ইউ আছে, সিও ইউ আছে, এই যত জায়গায় আছে না কেন আমার এই সাজেশনের বাইরে এমসিকিউ যাবে না। তাহলে ক্লিয়ার, আমার এই সাজেশনের বাইরে কি এমসিকিউ যাবে না। তাহলে আগামী যত জায়গায় এক্সাম আছে সেই এক্সামের আমার এই সাজেশনের বাইরে এমসিকিউ ইনশাল্লাহ যাবে না। তার মানে তোমার জন্য এই ক্লাসগুলো একেবারেই ফরজ। তোমরা আমরা পেইড ব্যাচে যারা আছো বা যারা পেইড ব্যাচে নাই সবার জন্য বলছি, তোমরা এই ক্লাসগুলো গিফট হিসেবে পেতে পারো। এই ক্লাসগুলো হচ্ছে টাইমের অতিরিক্ত ক্লাস। আমাদের পেইড ব্যাচে এখন দিনে 2টা ক্লাস চলে, আগামীকাল থেকে 3টা ক্লাস চলবে। এই রাত 12টার থেকে যে আমরা ক্লাস শুরু করলাম এটা হলো ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসে আমি টোটাল এমসিকিউটা কাভার করব। তুমি যদি বলো কেন, কারণ আমাদের এর বাইরে কোনো পেইড ব্যাচের টাইম শিডিউল নাই। পেইড ব্যাচে 4টা ক্লাস দিয়ে আমরা মারবা। তো এই এমসিকিউ ক্লাসগুলো আজকের প্রথম ক্লাসে আমি বেশি অ্যানালাইসিস করছি। তোমরা যারা পরবর্তীতে আমার এই ক্লাসগুলো করবা, এই পুরো ক্লাসটা আমাকে হেল্প করতেছে এই বইটা, কারণ এই যে যত এমসিকিউ নেই এই বই থেকে নেই, ওই বইটা নিয়ে পরে বলবো। সো আমি তাহলে শুরু করতেছি, এবং পিডিএফ কেউ চিল্লাবা না, আমার কথা মন দিয়ে শুনো, শেষ পর্যন্ত ক্লাস করবা। ক্লাসের জন্য তোমাদের যা যা লাগবে, ফার্স্টে আমি যে এমসিকিউগুলো দিছি এখান থেকে এই যে 100% কমন আসবে ব্যাপারটা এরকম না। ঠিক আছে, ব্যাপারটা এরকম না, নাম্বার 1। নাম্বার 2, এইগুলার ব্যাখ্যা সহ আমার সমাধানটা তোমাকে নোট করতে হবে। তার মানে আমাদের ক্লাসগুলো খুব স্লো হবে। যদি কোনো স্টুডেন্ট আমার এই এমসিকিউ ক্লাসগুলাও নোট করে পড়ে, আমি এটুকু বিশ্বাস করে বললাম তাকে, যদি কোনো স্টুডেন্ট 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল দিয়ে এরকম করে নোট করে পড়ে, সেই স্টুডেন্ট বেসিকে 100তে 100 আগায় যাবে। ঠিক আছে, বেসিকে আগায় যাবে, অনেকটা ডেভেলপমেন্ট হবে, ম্যাথে সে প্রো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তাকে এতটুকু আশ্বস্ত করতে পারি। তার মানে যদি কোনো স্টুডেন্ট আমার এই নেওয়া এমসিকিউ ক্লাসগুলো প্রতিদিন রাত 12টা থেকে সে তার নোট করে পড়তে পারে, 1 নাম্বার দিয়ে পিডিএফ কোনোদিনও দিব না, চিল্লায় লাভ নেই, কারণ আমার বইয়ের অংশ এটা কখনো পিডিএফ পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর লাগবে না, তুমি নোট করে নিলেই হবে। ঠিক আছে, আর পিডিএফ দিতেও পারি, এটা বলাও যায় না। আবার আমার মন কখন ঘুরে যায়, যদি তোমরা শেষ পর্যন্ত ক্লাস করো ভালোভাবে, লাস্ট দিন পর্যন্ত থাকো, তবে তোমার কাজ নোট করলে তোমার বেসিক মানে থিওরি, ঠিক আছে,
থিওরিটা ডেভেলপমেন্ট হবে। তাহলে থিওরি ডেভেলপমেন্টের জন্য আমার ক্লাসটা নোট করবা, ম্যাথে প্রভাবের জন্য নোট করবা। আর ইরশাদ তো মানে বলে দিয়েছে ক্যালকুলেটর হ্যাক্সটা, এটাও আমি শেখাই দেবো। এই হচ্ছে অবস্থা। তাহলে আমি 1 মিনিট সময় নিচ্ছি, ক্লাসগুলো একটু সব আমার যারা সেভ একাডেমি পেজ, আইটিপি পেজ, এল পেজ সব দেখা যাচ্ছে, একটু বলেন আমাকে। ওকে, সব জায়গায় দেখা যাচ্ছে? ওকে, সব জায়গাতে দেখাচ্ছে কিনা বলেন। আচ্ছা, এই ক্লাসগুলো কারা করবেন? আপনার অবস্থান একেবারে জিরো, বর্তমান পজিশন আছে জিরো, জিরো মানে একদম জিরো। আমি আবার বলছি, এই ক্লাসগুলো তাদের জন্য যাদের অবস্থান জিরো, যাদের বেসিক একেবারে জিরো। মনে করেন সে জীবনে কোনোদিন অ্যাডমিশন পড়েনি, সে আগে কখনোই কি পড়েনি, অ্যাডমিশন পড়েনি, তার জন্য এই ক্লাসগুলো দরকার। এই ক্লাসগুলো কার জন্য? যে চাচ্ছে আমি এই ক্লাস করেই আমি চান্স পেতে চাই, যদি বলে যে আমি এই ক্লাস করেই চান্স পেতে চাই, অ্যাকাউন্টিং পারতে চাই, যদি কেউ যায় যে আমি একেবারে অ্যাকাউন্টিংয়ে ভাইয়া বলেন যে এই 10টা ক্লাস এমসিকিউর জন্য করলে আর লাগবে না, এটাই হচ্ছে সেই তোমার জন্য 100% পারফেক্ট কথাবার্তা। লাস্ট কথা, সহজ কথা, 2025 সালে 2024-25 শিক্ষাবর্ষের স্টুডেন্টদের জন্য, 2024-25 শিক্ষাবর্ষের জন্য আমার রেগুলার ক্লাসের এটাই শেষ সেশন হবে। আমার রেগুলার ক্লাসের এটাই শেষ ভার্সন, আমার রেগুলার ক্লাসের এটাই শেষ ভার্সন। এরপরে আমার আর কোনো ক্লাস আসবে না যেখানে আমি 5টা ক্লাস দেবো। এই আমার 600 এমসিকিউ শেষ করাইতে 5টা 10টা যে কটা ক্লাস লাগুক, এটাই হচ্ছে 2024-25 সেশনে আমার শেষ ক্লাস। এরপরে বলতে পারো ভাইয়া গুচ্ছর আগে একটা ম্যারাথন ক্লাস নেন, এই পরীক্ষার আগের দিনের ক্লাস, এইসবও তুমি পাবা কিনা আমি সন্দেহ আছি, কারণ পরীক্ষার আগের দিনে ক্লাস আমি নাও নিতে পারি, কারণ আমি শেষ করে ফেলছি সব। আমি আবারও বলছি, পরীক্ষার আগের দিনের ক্লাস আরিফ ভাইও নিতে পারে, পরীক্ষার আগের দিনের ক্লাস বাদ, এটা ছিল সাজেশন ক্লাস। কিন্তু রেগুলার ক্লাস, আমি আবার বলছি, ওই পরীক্ষার আগের 1টা বা 2টা এটা বাদে রেগুলার ক্লাসের শেষ ভার্সন আমার এই বছরে এটা। তুই বললে ভাই ন্যাশনালের জন্য পড়ান, অমুকের জন্য পড়ান, আমি তো আর প্রত্যেক ভার্সিটির জন্য আলাদা আলাদা করে পড়াতে পারবো না। আমাদের ব্যাচ 4.0 এটাও শেষ ব্যাচ, এটাও আমার 2024-25 সেশনের শেষ, হয়তো 8টা বা 10টা ক্লাস। এরপরে আর তোমরা কোনো জায়গায় পেইডও না ফ্রিতেও না আমার কাছে পাবা না, কারণ আমি টোটাল অ্যাকাউন্টিং এই 600 এমসিকিউতে শেষ করে দিচ্ছি। আমার কথা কি সবাই ক্লিয়ার? আমার মেসেজটা কি সবাই ক্লিয়ার পাইছেন? এই যে 10টা ক্লাস আমি নেব বা 8টা ক্লাস লাগবে, এই ক্লাসই হচ্ছে আমার 2024-25 সেশনের একেবারে শেষ ক্লাস। এরপরে তোমাদের এই ব্যাচ আর কোনো ক্লাস আমার পাবে না, কারণ আমার যা দেওয়ার সব আমি এর মধ্যে দিয়ে দিব। এবং পরীক্ষার একদিন আগে, যেমন গুচ্ছর একদিন আগে একটা ক্লাস, রাবির একদিন আগে একদিন ক্লাস, এটা হচ্ছে বোনাস গিফট, ওই পরীক্ষার আগের দিন দেখা হবে। এই ছাড়া রেগুলার রুটিনে জাহিদ স্যারকে বাংলা ভাষায় বলছি, আরে রেগুলার আরে রুটিন, আগামী 10 দিন রেগুলার রুটিনে আর কখনোই আমার ক্লাস তোমরা পাবে না। ওকে, কারণ আমি যা পড়াচ্ছি এটাই হচ্ছে আমার পড়ানোর শেষ ভার্সন। ওকে, এর আগে আমি তোমাদেরকে ঢাবির কোশ্চেন সলভ করাইছি, বেসিক পড়াইছি, পেট বেজে আরিফ ভাই পড়াচ্ছে পেট, আর এমসিকিউ 600, আমার জীবনে এত এমসিকিউ আমি সলভ করিনি আমার বাপের জন্মে কোনো ব্যাচরে, এই ব্যাচরে পড়াচ্ছি। এবং এটাই আমার এই বছরের শেষ ক্লাস। এরপরে আর কখনো আর রেগুলার আর রুটিন, আগামী 10 দিন এই রুটিনে জাহিদ ভাইকে পাবা না। এই ক্লাসগুলো করবা কি করবা না ডিপেন্ড অন ইউ। ওকে, আগের থেকেই তোমাকে বলে রাখলাম। তাহলে মানে তুমি এমন একটা মুহূর্তে আছো যেই মুহূর্তে আমি আবারও বলে দিচ্ছি। ওকে, পেট বাজার ক্লাস নেবেন না অনেকে বলতে, পেট বাজার আমি কি পড়াবো? আমার বেসিক আরিফ ভাইয়া পুরো বেসিক ক্লাস নিচ্ছেন। এই মাসের এপ্রিল, সামনের মাসে পরীক্ষা, তাহলে অ্যাকাউন্টিং শেষ করতে করতে ঈদ চলে আসবে, পেট বাজার ক্লাস কবে নেবো? তার মানে আমাদের সামনের মাসে পরীক্ষা, পরীক্ষার আগে তো এমনি ক্লাস নেবো, কিন্তু রেগুলার ক্লাস নেওয়ার সময়ই তো নেই, কারণ এই মার্চ মাস ছাড়া কি আর সময় আছে ক্লাস নেওয়ার? এই জন্যই বলছি তোমাদের শেষ ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আমরা শুরু করে, আমি টোটাল ব্যাপারটা বুঝাইলাম। ওকে, আমি টোটাল ব্যাপারটা বোঝাতে পারছি, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এখন আসো আমরা কোথায় যাব। শুরুতে একটা কথা বলি, দেখো এই যে গুচ্ছ তোমরা পরীক্ষা দিবা, হ্যাঁ, গুচ্ছর ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিট, ভার্সিটির সিট নিয়ে আমি পরে কথা বলবো, কোন ভার্সিটিতে কতটা সিট আছে এগুলোর উপর আলাদা একটা ভিডিও দেবো। এবার ভার্সিটির গুচ্ছর জন্য আমরা একটা সাজেশন তৈরি করছি, এটা তোমাদেরকে আলাদা দিব। আমরা আজকে প্রথম অধ্যায় থেকে শুরু করব। আমার প্রথম অধ্যায়ের কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের এখানে উত্তর দেওয়া আছে। এখন আপনি বলতে পারেন উত্তর দেখে দেখে আমরা সলভ করি, কিন্তু আমি ওই সলভ করার জন্য আসিনি, ঠিক আছে? তোমাদেরকে বারবার বলছি, নোট ডাউনটা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো সবাই।
একদম বলছেন আর ইউ থেকে এনইউ সব পড়াই দেবো। জি ভাইয়া, যা পড়ছি যা পড়াচ্ছে এই 600-র মধ্যে সব শেষ। আপনাকে ন্যাশনাল পর্যন্ত পড়াবো মানে ন্যাশনালের সময় আবার ক্লাস তো তা না, পরীক্ষার আগে তো ক্লাস না বলছে, বাট রেগুলার রুটিন লাস্ট ক্লাস এটা বলছি, বুঝতে হবে বিষয়টা। আপনাকে আপনারা একটু মানে বেশি বোঝার ট্রাই করেন না প্লিজ, মানে বুঝেন আর কি। যেমন এবার যদি আমাদের ব্যাচের ক্লাস কোর্স শেষ হয়ে যায়, আমরা কি আবার নতুন করে আপনাদের কি পড়াবো নাকি? ন্যাশনালের সময় কি আবার নতুন করে পড়াবো? এরকম না, ভুল বুঝলে হবে না। বাট রেগুলার রুটিনের লাস্ট ক্লাস আমি এটা বলছি। ওকে আসেন, দেখেন এই জায়গায় প্রথম কোশ্চেনটা একটু বোঝার ট্রাই করি। কি আছে এখানে? প্রথম কোশ্চেনে বলা আছে কোনটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না। আচ্ছা, এরকম কোশ্চেন আমরা প্রায় দেখতে পাই, রাইট? যে নগদ অর্থ ব্যয় হবে হবে না, আমরা অলওয়েজ এটা আমরা অ্যান্সার জানি এখানে। কিন্তু এখানে এরকম কোশ্চেন পরীক্ষার হলে অন্য কোনোভাবে আসতে পারে। যেমন দেখো, অবচয় নগদ অর্থ ব্যয় হয় না, কিন্তু আমরা এইটুকু জেনে নেব অবলোপন, অবচয়ের একটা মামাতো ভাই খালাতো ভাই অবলোপন, অবক্ষয়, হ্যাঁ অবলোপন অবক্ষয়, তারপর শূন্যীকরণ, এই ব্যাপারগুলোও কিন্তু আমার নগদ অর্থ ব্যয় হয় না। ঠিক আছে, তাহলে মানে নগদ অর্থ ব্যয় হয় না যদি এই ফাউন্ডেশন থেকে কোশ্চেন হয়, ভালো করে বুঝো। যদি নগদ অর্থ ব্যয় হবে না এই ফাউন্ডেশন থেকে কোশ্চেন হলে এরকম কোশ্চেনই হবে, যেমন অবলোপন, এটাও জন্য নগদ অর্থ ব্যয় হয় না, অবক্ষয়, শূন্যীকরণ। ঠিক আছে, তারপর এরকম আছে, মনে রাখবে স্পেশালি যদি কোনো অফিসে দ্রব্য ব্যবহার বলে, অফিসের যদি কোনো দ্রব্য ব্যবহার বলে তাও নগদ অর্থ ব্যয় হবে না। তার মানে বুঝতে পারছো একটা, এবং একটা যে মনে রাখবে স্পেশালি নগদ বাট্টা, এটার জন্য নগদ অর্থ ব্যয় হবে না। তার মানে আমি যে 4 থেকে 5টা বললাম, আল্লাহ যদি রহমত করে থাকে ইনশাআল্লাহ নেক্সটে যদি কোনো কোশ্চেন আসতে চায় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা নগদ অর্থ ব্যয় হবে না ইনশাআল্লাহ এর মধ্যে থাকবে। তাহলে অবচয়, অবলম্বন, অবক্ষয়, কথাটা মন দিয়ে শোনো। অবক্ষয় জায়গায় শূন্যীকরণ থাকতে পারে। তারপরে লিখতে পারে যে যদি যে কোনো ব্যবহার, যেমন মনিহারি ব্যবহার, সাপ্লাইজ ব্যবহার, যে কোনো কিছুর ব্যবহার। তারপরে হতে পারে নগদ বাট্টা, এটা একটা অনগদ লেনদেন, নগদ অর্থ ব্যয় হবে না। আচ্ছা, অবলোপন কার উপর ধরা হয়? অবলোপন ধরা হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির উপর। এটা একটু এক্সট্রা ইনফরমেশন, তুমি জানো, মনে রাখো। অবক্ষয় ধরা হয় ভূমি বা প্রাকৃতিক যে ক্ষয়িষ্ঠ সম্পদের উপর, ঠিক আছে। আর অবচয় ধরা হচ্ছে স্পর্শনীয় সম্পত্তির উপর। তাহলে নেক্সটে কোনো এই ফাউন্ডেশন থেকে কোশ্চেন আসলে ইনশাআল্লাহ এর বাইরে যাবে না, এটা সহজ কথা। যদি কোনটি ব্যবহার হয় কোনটি হয় না, অনগদ লেনদেন, এখান থেকে এর বাইরে ইনশাআল্লাহ যাবে না। আসো, নিঃশেষকরণ, খুব অ্যান্সার এটাও হতে পারে। তোমাদের অ্যান্সার দেওয়ার দরকার নেই, তোমাদের অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই। নিঃশেষকরণে হতে পারে, হ্যাঁ নিঃশেষকরণও হতে পারে, নিঃশেষকরণও হতে পারে। ওকে ফাইন, বুঝতে পারছো কি বলছি? ওকে আসো, তাহলে এখান থেকে কোশ্চেন এলে এই টপিকসটা একেবারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম ইনশাআল্লাহ। এই টপিকসে এর বাইরে কোনো কোশ্চেন হবে না। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে জেএনইউর কোশ্চেন বলেছে কোনটি মোট সম্পত্তি মোট দায় উভয়কে হ্রাস করে। এই একটা কোশ্চেন বোঝাবো, এই ফাউন্ডেশনটা টোটালি ক্লিয়ার হবে। হ্যাঁ, মানে এমন একটা জিনিস বোঝাচ্ছ মোট সম্পত্তি এবং মোট দায়, তার মানে একটা জিনিসকে চিনাও যে একে হ্রাস করবে আর দায়কে হ্রাস মানে একে হ্রাস, উভয়কে হ্রাস করবে। আচ্ছা, এখানে তাহলে একটা জাবেদা তোমাকে এখান থেকে মিলাইতে হবে, যেই জাবেদা ধারা এটাও হ্রাস হবে এলও হ্রাস হবে। পরীক্ষায় প্রশ্ন এরকম হতে পারে যে এমন একটা লেনদেন দেখাও এও হ্রাস আবার ওইও হ্রাস, ঠিক আছে। আবার পরীক্ষায় এরকম কোশ্চেন হইতে পারে, সে এরকম একটা লেনদেন দেখাও মোট সম্পত্তি, পরীক্ষায় কোশ্চেন যদি এরকম হয় মোট সম্পত্তি অপরিবর্তন, মোট সম্পত্তি অপরিবর্তন, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। তাহলে এ প্লাস আর এ মাইনাস, এইটা আনসার নিতাম আমরা। মানে যদি বলতো মোট সম্পত্তি অপরিবর্তন কোনটিতে, তাহলে আমার উত্তরটা হবে এরকম এরকম। এখানে বলছে মোট সম্পদ দায় উভয়কেই হ্রাস, তাহলে এও হ্রাস এলও হ্রাস। যদি বলতো উভয় বৃদ্ধি, এ প্লাস এল প্লাস। এবার অ্যান্সার আসো, দেখো নগদ এত টাকা মূল্যে প্রিন্টার করাই। এখন প্রশ্ন হচ্ছে নগদে তুমি কিনছো, স্বাভাবিকভাবে প্রিন্টার একটা সম্পদ, তাহলে এখানে কি হয়েছে? এ প্লাস হয়েছে এ মাইনাস হয়েছে, তাহলে অ্যান্সার সাথে মিলতেছে না। আমার তো অ্যান্সার লাগবে এ মাইনাস আর এল মাইনাস। তাহলে বুঝতে পারছো, তুমি আগের থেকে জেনে যাও তোমার অ্যান্সার কি লাগবে, তোমার বের করতে সুবিধা হবে। এত টাকার ব্যাংক ঋণ পরিশোধ, ঋণ পরিশোধ করলে এল মাইনাস হয়, আর ব্যাংক ঋণ এ সম্পদ কম এ মাইনাস, মেলছে। বাকিতে পণ্য ক্রয় ডেবিট ওই আছে এখানে, তো মালিকানা সত্ত্বের কোনো ফাংশন তো এখানে নাই, বাদ। এত টাকা সম্পত্তি নষ্ট হয়েছে, আগুনে নষ্ট হইলে তো ওই আছে। এই ফাউন্ডেশনের কোশ্চেনের মোরাল অফ দ্য স্টোরি কি? এই ফাউন্ডেশন কোশ্চেনের মোরাল অফ দ্য স্টোরিটা খুব ভালো করে শুনো, একদম খুব মন দিয়ে শুনবা। এই ফাউন্ডেশন কোশ্চেনের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই জায়গাটা আগে কি চাইবে দেখতে হবে। এখানে আগে চাইছিল মোট সম্পদ এবং দায় হ্রাস, উভয় হ্রাস। তার মানে আমি আগের থেকে সেট আপ দিয়ে ফেললাম এ মাইনাস এবং এল মাইনাস। যদি বলতো এবার উভয় কি বৃদ্ধি,
তাহলে আমি এ প্লাস আর এল প্লাস, এটা আমার অ্যান্সার হতো। তাহলে এই টাইপের যত কোশ্চেন আসে আমি আগে কি করব, সমীকরণটা বের করে ফেলবো। ক্লিয়ার সবাই? তাহলে এই টাইপের যদি কোনো কোশ্চেন আমার নেক্সট টাইমে এসে থাকে, আমি আগে সমীকরণ বের করব, তারপরে আমি জাবেদা করে মিলাবো, তখন আমার অ্যান্সার সহজ হবে। আমরা সবাই কি করি, অ্যান্সার খুঁজতে লাগে আগে, প্রশ্ন না বুঝে, তখন এই জন্য আমাদের দেরি হয়। আশা করি এই টাইপের ফাউন্ডেশন কোশ্চেন টোটালি তোমরা ক্লিয়ার হইছো। সবাই কি খুশি? আলহামদুলিল্লাহ। মানে প্রশ্নের প্যাটার্ন বুঝে একদম আমরা একটু জেড ক্লিয়ার করছি, আলহামদুলিল্লাহ। আসো দেখো, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মানে এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুব ভালো করে শোনো। কোশ্চেনটা বলেছে বিনিয়োগের তারিখ কত ছিল, মানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর দেখে লাভ নেই, উত্তর দেখানোর জন্য তোমরা আমার সম্পর্কে খুব ভালো জানো যে আমি এমনি উত্তর অলওয়েজ দেওয়া থাকে, আমি উত্তর করাইতে তোমাদের আসি না। জেএনও 10-11 কোশ্চেন, আমার কাছে কোশ্চেনটা খুব বেশি ভালো লাগছে বলে আমি আনছি। সারা বছরে কোনো নগদের সুদ প্রাপ্তি, দেখো 2009 সাল, খেয়াল করো, 8 বছর জন্য 50,000 টাকার বিনিয়োগ করা হয়েছিল। তাহলে একটা বিনিয়োগ করা হয়েছিল 8 বছরের জন্য, যার মেয়াদ 50,000, সুদ ছিল 12%। 31 ডিসেম্বর বকেয়া সুদ আয়ের পরিমাণ 3500 টাকার সমন্বয় দাখিলা করা হয়নি। এখানে আমি সহজ জিনিস খুঁজে পাইছি, সব কিছু বাদ। 50,000 টাকা ছিল আমার বিনিয়োগ। যখন কোনো তারিখের কোশ্চেন থাকবে, মনে রাখবা, তাহলে আমরা কিভাবে বের করব? প্রসেসটা হচ্ছে, তারিখের কোশ্চেন থাকলে আমরা সুদ বের করব, এবং ভালো করে শুনো, আমরা খুব 1 মাসের সুদ বের করব, আমরা সুদ বের করব, 1 মাসের সুদ বের করব। প্রথম কথা, 1 মাসের সুদ বের করব, আর যে সুদ দেওয়া আছে সেটাতে মিলাবো, যেই সুদ দেওয়া আছে মিলাবো। তাহলে প্রথম কথা দেখো তো, তাহলে ব্যাপারটা হচ্ছে, যখন এই তারিখের কোনো কোশ্চেন, আচ্ছা এখানে অবচয়ের তারিখও বলতে পারতো, তাহলে অবচয়ের তারিখের ক্ষেত্রে কি করব, আমরা 1 মাসের অবচয় বের করব, 1 মাসের অবচয় বের করব, আর যে অবচয় আছে তার সাথে মিলাবো। ক্লিয়ার? সবাই কি আমার কথা ক্লিয়ার? এরকম তারিখ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, ঋণের সুদ, অবচয়ের তারিখ, বিনিয়োগের তারিখ, যা কিছু আছে, আমরা ফার্স্টে মিলাবো হচ্ছে ওইটা 1 মাসেরটা বের করব, দেন আমার দেওয়া আছে কত, এইটা বাড়লে আমরা তারিখ পারবো। তারিখ নিয়ে কোনো ঝামেলা আছে? আমি পড়াইতে আসছি, আমি ভালো করেই বলছি, সেরই মতো আমাদের টাইম রাখতে হবে। যে অ্যাকাউন্টিংয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফুল মার্ক পেতে চাও, আমার এই ক্লাসগুলোর কোনো বিকল্প নেই, একদম আমি সহজ করে বলছি, তাই তোমরা প্লিজ কষ্ট হলে করো। তোমরা কি ক্লিয়ার? অ্যাকাউন্টিং লাভার পেজ থেকে সবাই দেখবা, তাহলে আমি দেখতে পারবো। ওকে, তোমাদের রেসপন্সটা আমার কাছে অনেক দরকার। ওকে, আমাকে এতটুকু বলো যে হচ্ছে তোমরা এটা বুঝছো, মানে এই ব্যাপারটা কি বুঝছো, তারিখের যে ব্যাপারটা, তারিখের ব্যাপারটা ক্লিয়ার আসো? আলহামদুলিল্লাহ, এখানে ক্লিয়ার আসো বলে আমি আশা রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা অ্যাকাউন্টিং লাভার্স পেজ থেকে সবাই কমেন্টগুলো করবা, ঠিক আছে? এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, ওকে ফাইন। অ্যাকাউন্টিং লাভার্স পেজ থেকে, হ্যাঁ সবাই, আমি আবারও বলছি, একটু সময় নিচ্ছে, সরি। অ্যাকাউন্টিং লাভার যে পেজটা আছে, এই পেজ থেকেই সবাই কমেন্ট করবা বা হচ্ছে ক্লাসগুলো করবা, তাহলে আমি দেখতে পারবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসো, আমি কিন্তু কমেন্ট পড়ি না, সবাই খুব ভালো করে জানো। দেখো তাহলে এই জায়গাটায় এর উপরে 12%, তাহলে দেখো আমরা সবাই জানি 10% মানে কত, একটা শূন্য বাদ, তো 10% মানে 5,000। আচ্ছা 10% মানে একটা শূন্য বাদ মানে 5,000, তাহলে 1% মানে কত, 500, আর একটা শূন্য বাদ 500, 2% কত, 500 ডাবল 1,000, তাহলে আমি আমার টোটাল 6,000 টাকা হচ্ছে কি সুদ। তাহলে এখানে একটা কথা আমাকে বলে, এটা হচ্ছে তোমার 1 বছরের সুদ, রাইট? এই 6,000 টাকা 1 বছর সুদ। কেন? যে কোনো টাকার উপর, আজকে মাথায় রাখবা, যদি তুমি ডিরেক্ট পার্সেন্টেজ করো তাহলে 1 বছরের সুদ পাও। পার্সেন্টেজটা কেমন হলো আমি বলি, 10% করলে 5,000, এটা 10%, আর 2%, তাহলে 10% যদি 5,000 হয়, আমরা 1% মানে জানি, আর একটা শূন্য বাদ, তাহলে হবে 500। তাহলে 1% 500 হলে 2% কত ডাবল, 1,000, তাহলে টোটাল আছে 6,000। এটা 1 বছরের সুদ। যে কোনো টাকার উপরে পার্সেন্টেজ করলে 1,000 1 বছরের সুদ পাওয়া যায়। তাহলে 1 বছরের সুদ হলে তোমার টোটাল 1 মাসের সুদ কত, 1 মাসের সুদ আছে 500, এটা আমরা সবাই বুঝলাম। 1 বছরে 6,000 হলে 1 মাসের 500। এখন আসো, তোমার এখানে সুদ আছে 3,500 টাকার সুদ সমন্বয় প্রদান করা হয়েছে, তার মানে 3,500 টাকার সুদ যদি তোমার সমন্বয় করা হয়, আমাকে একটা কথা সবাই খুব ভালো করে বলো তো, 3,500 টাকার সুদ যদি সমন্বয় করায়, 1 মাসে 500, আমি বলছিলাম মাসের সুদ বের করো, এবার সুদ দেওয়া আছে, তাহলে সুদ দেওয়া আছে 3,500, তাহলে 1 মাসে 500 হলে 3,500 হতে কত লাগবে, প্রতি হতে লাগবে 7 মাস। সবাই কি ক্লিয়ার আমার কথা? 5 7 35,
সবাই ক্লিয়ার? স্যার তাহলে 7 মাস তো আমি বুঝলাম, এই 7 মাস হিসাব করো কোথা থেকে? জানুয়ারি থেকে 7 মাস নাকি ডিসেম্বর থেকে ব্যাকে আসবো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো সবাই, অলওয়েজ আমরা যে সমন্বয়টা করি এটা কি বছর শেষে? তাহলে বছর শেষে যদি সমন্বয় করি তাহলে আমার বিনিয়োগটা কবে হয়েছিল? ওর থেকে 7 মাস আগে। সবাই মাথায় রাখবা, আমরা যে হিসাবটা করি 1 তারিখে কেউ সুদ দিই না। আমরা যে হিসাবটা করি বা যে সুদটা বের করি এটা হচ্ছে একদম বছর শেষে। এই জন্য বছর শেষে তার মানে যে মেয়াদটা হবে, যে বিনিয়োগের তারিখটা হবে, ওই শেষের থেকে ব্যাকে আসতে হবে। এটা অবচয়ের ক্ষেত্রেও সেম, এটা বিনিয়োগের ক্ষেত্রেও সেম, এটা যে কোনো ঋণের সুদের ক্ষেত্রেও সেম। সবাই কি এই একটা ব্যাপার ক্লিয়ার হইছো কিনা আমাকে একটু বলো তো? এই জিনিসটা অনেকের প্রবলেম ছিল, একটু আমাকে বলো তো ক্লিয়ার হইছো কিনা? সবাই একদম মন থেকে বলবা ক্লিয়ার, হ্যাঁ? ওকে, সবাই মন থেকে বলো একদম। অনেকে এক্সপার্ট থাকতে পারো এখানে, অনেক পণ্ডিত থাকতে পারো, আমি সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি ভাইয়া মানে ব্যাপারটা কি তুমি ক্লিয়ার হইছো কিনা? এইরকম ম্যাথ আসলে পারবা কিনা? এরকম ম্যাথ আসলে আমি কিন্তু সলভ করাবো না। ওকে, এমডি আরিফ আসলাম ইসলাম তাসিন কেমন আছো ভাইয়া? ভালো আছি। তাহলে ব্যাপারটা দেখো, আমি তোমাদেরকে যদি সেম একটা ম্যাথ পড়াই, ধরো এই জায়গায় বলা হলো 10 বছর, এখানে বলা হলো 60,000 টাকা, ঠিক আছে, বিনিয়োগ করা হয়েছিল, সুদের হার 10%। ওকে, 10%, 10%, এইখানে মনে করো দেওয়া হয়েছে তোমার 1800। এবার বলো তো বিনিয়োগের তারিখ কত? এইবার তোমরা অ্যান্সার করতে পারলে তাহলে তোমরা আসলে ম্যাথটা পারবা। তাহলে তোমাদের ফার্স্টের কাজ কি? 60,000 টাকা এরপর পার্সেন্ট সুদটা বের করা, ঠিক আছে? 10% করলে কত হবে? 10% করলে হবে 6,000, ঠিক আছে? তো 10% করলে কত হবে? 6,000। তাহলে আমি 6,000 টাকা পাইছি আমার সুদ। তাহলে 1 মাসের কত? 1 মাসের 500। কারণ মাসটা কেন বলছি? কারণ অলওয়েজ মাস থেকেই কোশ্চেন হয়, বছর থেকে সাধারণত হয় না, হ্যাঁ? কিন্তু তারপর আমি শিখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 মাসের 500, তাহলে আমার সুদ কত? 1800। 1800, ওকে ফাইন, 1800 ভালো করে বুঝবা, খুব ভালো করে বুঝবা। 1800, তাহলে সরি এখানে মনে করো 1500, কারণ এখানে 500 তো 1500 গুণ, তাহলে কি এখানে 1500 হলে 3 মাস আগে, 3 মাস আগে, ক্লিয়ার? 3 মাস আগে, বুঝেছো কি বলছি? এভাবে। এবার আসো এই কোশ্চেনটা আর একটু পেঁচাইনো হইতে পারে। পেঁচানো কি আমি একটু কথা বলি, ক্ষয় মন দিয়ে শুনবা। মনে করো এই জায়গায় একটা প্রশ্ন এখানে দেওয়া আছে এইরকম, এখানে তোমার সুদের পরিমাণ আছে, খুব ভালো করে শোনো, হ্যাঁ, মন দিয়ে বুঝবা, ঠিক আছে? এখানে মনে করো সুদের পরিমাণ দেওয়া আছে, সুদের পরিমাণ দেওয়া আছে 9,500। তখন তোমার অ্যান্সারটা কেমন হতো দেখো, এখানে দেখো এর উপরে এত পার্সেন্ট করলে কত? 6,000। এই 9,500 তখন কি হতো ভালো করে বুঝবা। 6,000 হয়েছে এখানে, আমরা সবাই জানি। তাহলে 1 মাসের 500, তখন কি হয়েছে? 1 মাসের 500, তাহলে 9,500 তে কয় মাস? এখানে তখন হয়ে যাবে কি 1 বছরে 6,000, তাহলে বাকি 3,500 জন্য হচ্ছে 7 মাস, 7টা। তাহলে এখানে অ্যান্সার তখন হতো 1 বছর 7 মাস। তাহলে এরকম কোশ্চেনও থাকতে পারে, এটা মাথায় রাখবা। এখন 1 বছর 7 মাস মানে কত? 2009 সাল, তাহলে পিছনে যাইতে হবে। তাহলে 2008 সালের, 2008 সালের জুন, 7 মাস মানে জুনের 1। সবাই কি ক্লিয়ার অ্যান্সারটা? এইটা একটু জটিল ছিল, আই হোপ আমার কাছে নতুন কিছু শিখছো। তাহলে এই যে যে তারিখের মা বাবা গোষ্ঠী ক্লিয়ার? এইবার আমারে বলো মজা পাইছো কিনা ক্লাস করে? যারা আজকের ক্লাসে নতুন তারা আমারে বলো জাহিদ ভাইয়ের ক্লাসের স্পেশালিটি কিছু পাইছো কিনা? সবাই কি বুঝতে পারছো? তাহলে আমার কথাটা বা আমার পড়ানোর আজকে যেভাবে তোমাকে পড়াইতে চাইছি আমি বা পড়াতে চাচ্ছি, ওইটার স্পেশালিটি কি তুমি বুঝছো? এই যে যে আউটপুটটা নিচ্ছ এটাই পরীক্ষালে কাজে লাগবে, বুঝেছো কি বলছি? যখন দেখবা তুমি যখন 1 মাসের টাকা বের করতেছো, স্বাভাবিক 1 মাসের 1 বছরে 6,000 কিন্তু আছে 9,500, তার মানে 1 বছরও বেশি সময় ধরে এই বিনিয়োগটা হয়েছে। তাই এই সালটা খেয়াল করছো? তাহলে এর থেকে আরো 1 বছর আগে, তার মানে পুরো 1 বছরটা ইউজ হয়েছে। আরো কয় মাস? 2001 বছর 7 মাস, তার মানে 1 বছর 7 মাস পিছনে। তুমি যদি বলো যে ভাইয়া এখানে তো আমি লিখতে পারি 2010 সালের জুনের 1, হবে না। কেন? কারণ বিনিয়োগ তো তোমার সামনে হবে না, বিনিয়োগ তো পিছনেও হয়েছিল। এখানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা ভালো করে বুঝো। এখানে অ্যান্সারটা তখন কি হইতো? এখানে 9,500 হলে অ্যান্সারটা কি 2010 সালের জুন 1 হইতো নাকি 2008 সালের জুন 1 হইতো? তোমরা বলো তো।
তোমরা অনেক স্টুডেন্ট এখানে ভুল করে ফেলতা। ও 9 সাল, তাহলে তো আজ থেকে শুরু করে 1 বছর 7 মাস, তাহলে 1 বছর 7 মাস মানে তোমরা এইটা অ্যান্সার করে আসতা। তোমরা সবাই ভুল করতা ভাইয়া। না, বিনিয়োগ কত তারিখ হয়েছিল, মানে বিনিয়োগ কিন্তু আগে হয়েছিল। আগে মানে কি, অলওয়েজ পিছনে হবে, অ্যান্সার কিন্তু পিছনে হবে, কারণ পিছনে বিনিয়োগ হইলেই তো তারপরে সুদটা হবে। 1 বছর 7 মাসের সুদটা হয়েছে, তাহলে এই বিনিয়োগটা ইউজ হয়েছে 1 বছর 7 মাস, তার মানে 2008 সালে এই বিনিয়োগটা হয়েছিল, এই তারিখের থেকে ব্যাকে যাবে। সবাই কি ক্লিয়ার হয়েছ? এই তারিখ রিলেটেড কোনো সমস্যা কি আর হবে? সবাই একটু বড় কাইন্ডলি। আচ্ছা, তারিখ কিভাবে গণনা করতে হয়, ভেরি ইম্পর্টেন্ট। তুমি এখানে ধরো আমার অ্যান্সার হয়েছে জুনের 1, তাহলে আমি জুনের 1 যে কথা, মে মাসের 31 তারিখ সে একই কথা। মে মাসের 31 যে কথা, জুনের 1 সে কথা, ঠিক আছে? আমি যদি বলি জুনের 30 তারিখ যে কথা, জুলাইয়ের 1 সে কথা। হ্যাঁ, যে কোনো একটা পরীক্ষা হলে থাকবে, বুঝতে পারছো কি বলছি? যে কোনো একটা পরীক্ষা হলে থাকবে। থ্যাংক ইউ। আসো পরবর্তী। তাহলে আমি নেক্সটে এই রিলেটেড কোশ্চেন আর করাবো না, এই তারিখ পাইলে স্কিপ করব। আসো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন শেয়ার হোল্ডার ব্যবসায় নগদ অর্থ বিনিয়োগ করে, তার মানে শেয়ার হোল্ডার ওরা ব্যবসায় নগদ অর্থ বিনিয়োগ করে, তখন হিসাব সমীকরণে কি প্রভাব ফেলে? আচ্ছা, হিসাব সমীকরণে কোশ্চেন তাহলে বারবার কেন দিচ্ছি? খুব ভালো কথা। দেখো, শেয়ার হোল্ডার নগদ অর্থ বিনিয়োগ করে, খুব ভালো করে বুঝবা। যে কোনো শেয়ার হোল্ডার অথবা অংশীদার, যে কোনো শেয়ার হোল্ডার অথবা অংশীদার অথবা মালিক, যে কোনো কোশ্চেন। তাহলে মালিক বলতে কি, এক মালিকানাকে বোঝায়, এক মালিকানাকে বোঝায়। অংশীদার বলতে অংশীদারি ব্যবসায়ীকে বোঝায়। শেয়ার হোল্ডার বলতে কোম্পানিকে বোঝায়। তাহলে তিনটা প্রতিষ্ঠানের যে কোনো ব্যক্তি যদি নগদ অর্থ বিনিয়োগ করে, তার একটাই জাবেদা, সেটা হচ্ছে এ প্লাস, মানে নগদান ডেবিট, আর মূলধন ক্রেডিট মানে ওই প্লাস। সবাই কি ক্লিয়ার? মালিক এক মালিকানা হোক, অংশীদারি হোক, আর কোম্পানি হোক, তিনটা প্রতিষ্ঠান নাম আলাদা হতে পারে। যেমন কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার, তারপর হচ্ছে অংশীদারির ক্ষেত্রে অংশীদার, এক মালিকানা ক্ষেত্রে মালিক। যে ব্যক্তি হোক, সে ব্যবসায় টাকা দিলেই এ প্লাস, মানে ব্যবসায় কোনো সম্পত্তি বিনিয়োগ করলে আর ওই প্লাস। এখন একটা কথা শুনো, খুব মন দিয়ে বুঝবা, তাহলে সম্পদ বৃদ্ধি, মালিকানা তো বৃদ্ধি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে এক মালিকানা ব্যবসায় মালিক তো মালিক, তাহলে মালিক বিনিয়োগ, অংশীদার বিনিয়োগ বা শেয়ার হোল্ডার বিনিয়োগ। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। ওকে, এই জন্য তোমাদেরকে আজকের ক্লাসে পড়ানোর অনেক 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 এমসিকিউ বিশ্লেষণ অনেক ইম্পর্টেন্ট। আসো, এখন আসো, এখানে একটা কথা আছে, খুব ভালো করে বুঝবা। এখন এই যে তাহলে অ্যান্সারটা কি হবে? সম্পদ। এবং তাহলে এরকম কোশ্চেন আসতে পারে। ওকে, নিচে কোনটি লেনদেনের ফলে দায় বাড়বে, এরকম কোশ্চেন আসলে কি পড়বা? দায় বাড়বে, সম্পত্তি বাড়বে, আর কিছু কমবে, এরকম কোশ্চেন স্টুডেন্ট পারে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 1920 সালে আসছে, অ্যান্সার দেখে লাভ নেই। দেখো, এরকম কোশ্চেন আসার সাথে প্রথমেই সমীকরণটাকে এভাবে করো, দায় বাড়বে মানে এল প্লাস, সম্পত্তি বাড়বে মানে এ প্লাস, অন্য সম্পত্তি করবে মানে এ মাইনাস। তার মানে এমন একটা লেনদেন আমাকে দেখাও, এরকম পরীক্ষায় কোশ্চেন আসবে, এরকম 2টা বা 3টা দিয়ে এরকম আসবে, ঠিক আছে? তো ওইগুলো আগে সমীকরণে কনভার্ট করবে। একটু আগে কিন্তু এরকম একটা কোশ্চেন আমি সলভ করাইছি। দেখো তো, একটি সম্পত্তি করাই, এটা বুঝাই যাচ্ছে 2টা লেনদেন আছে এখানে। সম্পত্তি ক্রয় করলে 2টা, একটা ডেবিট একটা ক্রেডিট, এখানে 3টা তো আসতেই পারে না। তাহলে আমার এটা অ্যানালাইসিস করার আগেই বাদ। আদ্রবদ্র ধারে করাই, একটা ডেবিট আর একটা ক্রেডিট, এখানে 3টা অংশ আসবেই না। কেন? ধারে কিনলে তোমার আদ্রবদ্র ডেবিট আর ক্রয়, তাহলে আসবেই না, এগুলো বাদ। পুরাতন অনুরোধে দেখো আংশিক, এই যে আংশিক নগদে বিক্রয়, তাহলে আংশিক নগদে মানে বাকিটা ধারে। তাহলে এখানে 3টা অংশ আছে। 3টা অংশ কি? একটা নগদ আছে, একটা ধারে আছে, আর একটা যন্ত্রপাতি বিক্রয় আছে। দেখছো? তাহলে যন্ত্রপাতি করা আছে। তাহলে এই যে কমন সেন্স ধারাই কিন্তু বুঝাই যাচ্ছে কোনটা অ্যান্সার। আমি কিন্তু পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার হলে কিভাবে টাইমটাকে সেভ করবে এটা বুঝাচ্ছি। তুমি এই যে আংশিক দেখেই বুঝলা যে এই জায়গাটা 3টা অংশ আছে, তাহলে 3টা আছে। তো নগদে যন্ত্রপাতি করো, যন্ত্রপাতি ডেবিট, যন্ত্রপাতি ডেবিট মানে কি? যন্ত্রপাতি ডেবিট মানে কি? সম্পত্তি বাড়বে। তা ঠিক আছে, নগদ আংশিক নগদে কিনলে কি হবে? নগদ টাকা চলে যাচ্ছে, নগদান ক্রেডিট। আর আংশিক নগদ মানে বাকিটা ধারে কিনলে দায় বাড়ে, এল প্লাস। এই যে হয়ে গেল, এটা অ্যান্সার। মানে এই যে ডিটেলস না পড়েও তুমি পারতেছো কেন? কারণ কোন লেনদেনে এখানে 3টা আছে,
তিনটা শুধুমাত্র এই একটাই হয়, তাহলে তুমি না পড়েও কিন্তু অ্যান্সার করতে পারছো। সবাই কি মজা পাইছো? সবাই কি ক্লিয়ার হইছো? ব্যাপারটা কি বুঝছো? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে বুঝতে পারছো তিনটা দেখেই তুমি অ্যান্সার করতে পারছো। আসো, আচ্ছা এরকম লেনদেন পরীক্ষা থাকতে পারে, খুব ইজি। হিসাব তথ্যের ব্যবহারকারী, এটা নিয়ে আমি একবারই পড়াবো, এরপর আর পড়াবো না। এই কোশ্চেনটা আমি একবারই সলভ করাবো, কিন্তু আমি আর পড়াবো না বলে দিছি। মানে এরকম কোশ্চেন স্কিপ করে ফেলবো। কুমিল্লাতে এসেছে 15-16 কোশ্চেন। হিসাব তথ্যের ব্যবহারকারী দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। সব থেকে ঝামেলার জিনিস যেটা আমরা সহজে বলি কবির বউ সুমা আপু, কতে কোম্পানি কর্মকর্তা, মানে এক কথায় অভ্যন্তরীণ একটা বাস মনে রাখবা, সেটা সংক্ষেপে সঠিক নাম হচ্ছে কবির বউ সুমা আপু, ঠিক আছে? ওকে, এই টেকনিকটা মাথায় রাখবা। কোম্পানি কর্মকর্তা, বিক্রয় ব্যবস্থাপক, বৈধ ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, সুপারভাইজার, মানসম্পদ ব্যবস্থাপক, আন্তঃনিরীক্ষক, পরিচালকগণ, এ হচ্ছে অভ্যন্তরীণ। এখন আসো, এগুলো তোমরা সবাই জানো, এগুলো এখন নতুন করে পড়ানোর কিছু নাই। প্রবলেমটা কোন জায়গায়? অনেকে মনে করে কর্মচারী অভ্যন্তরীণ। আচ্ছা পরীক্ষা বলতেছি, এখানে উপযুক্ত অ্যান্সার কি? ব্যবস্থাপনা। ওকে ফাইন, এই যে বতের ব্যবস্থাপনা পাইছি। এখন আসো, তাহলে শেয়ার হোল্ডার কেন অভ্যন্তরীণ না? প্রশ্ন হতে পারে কর্মচারী কখন অভ্যন্তরীণ হয়? মনে রাখবা, যখন অপশনে কোনোটা অভ্যন্তরীণ নেওয়ার মতো উপযুক্ত নাই, যখন প্রশ্নে, আমি আর একবার এই কথাটা বলবো, প্রশ্নে যখন উপযুক্ত অভ্যন্তরীণ পাবো না, তখন এটা নিতে পারবো। ক্লিয়ার? তাহলে যখন প্রশ্নে উপযুক্ত লিখে রাখো, উপযুক্ত অভ্যন্তরীণ পাবো না, তখন এটা নিতে পারবো। তুমি শর্ট টেকনিকটা যারা পাওনি তারা একটু কষ্ট করে স্ক্রিনশট দাও। যখন প্রশ্নে উপযুক্ত অভ্যন্তরীণ পাবো না, তখন আমরা অ্যান্সার নিতে পারবো। ক্লিয়ার? ওকে ফাইন। যখন প্রশ্নে আমরা উপযুক্ত, যে কবির বউ সুমাপুর শর্ট টেকনিকটা স্ক্রিনশট দিয়ে ফেলো দ্রুত করে। এই যে কত 1 2, এই যে এটা 3। ওকে, যখন প্রশ্নে আমরা এক্স্যাক্টলি কোনো অভ্যন্তরীণ পাবো না, তখন আমরা কর্মচারী নিতে পারবো। শেয়ার হোল্ডার কেন বাহ্যিক? আর দেখো, শেয়ার হোল্ডার বাহ্যিক এই জন্য, একটা প্রতিষ্ঠানে অনেকগুলো শেয়ার হোল্ডার থাকে, 2000, 3000, 20,000, 30,000, সবাই বাইরে থাকে, এরা বাহ্যিক। এদের মধ্যে যারা কিনা কোম্পানি, পাবলিক ক্ষেত্রে 3 জন, প্রাইভেটে 2 জন, এরা যারা পরিচালনায় অংশগ্রহণ করে তারা হচ্ছে পরিচালক। তাহলে যেই সকল শেয়ার হোল্ডার পরিচালনায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ। তার মানে সকল শেয়ার হোল্ডার বাহ্যিক নয়। কেন? যেই শেয়ার হোল্ডারগণ কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করে তারা হচ্ছে অভ্যন্তরীণ। সাধারণতভাবে শেয়ার হোল্ডার বলতে বাইরের লোকরে বোঝায়, তাই ওরা বাহ্যিক। ওকে ফাইন। এবার আসো, তাহলে কর্মচারী কখন আসবে? যখন উপযুক্ত অ্যান্সার থাকবে না। এখানে উপযুক্ত অ্যান্সার আছে ব্যবস্থাপনা। শেয়ার হোল্ডার কেন বাহ্যিক? স্বাভাবিক সেন্সের শেয়ার হোল্ডার বাহ্যিক, সারা জীবন বাহ্যিক। যখন বলবে পরিচালক, তার মানে শেয়ার হোল্ডারদের মধ্যে কিছু লোক পরিচালক। কয়জন? পাবলিকের 3 জন, প্রাইভেটে 2 জন, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহার করে, যাকে পরিচালকগণ বলে। সবাই কি ক্লিয়ার? এই টপিকস নিয়ে আর কোনো কথা আমি বলবো না। নেক্সট টাইম এই টপিকস আসলে আমি অ্যাভয়েড করবো, এই পরিচালক সংখ্যা নিয়ে। ক্লিয়ার? ওকে ওকে সবাই ক্লিয়ার হইছো? ওকে সবাই ক্লিয়ার? ওকে আসো, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আসো, থ্যাংক ইউ সো মাচ। আসো, এখানে বছরের শুরুতে এরকম একটা কোশ্চেন, এই কোশ্চেন পড়াইতে আমার জীবনটা শেষ। বছর শেষে ইকুইটির পরিমাণ, এখানে একটা জিনিস শোনো, কুমিল্লার কোশ্চেন। এই একটা কোশ্চেন দ্বারা আমি এই টাইপের কোশ্চেন সব শেষ করাবো, ঠিক আছে? ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তাহলে এখানে দুইটা জিনিস চাইতে পারে, এ সমান এল প্লাস ওই। তাহলে প্রশ্ন হচ্ছে ইকুইটি মালিকানা, এইটা আমার ফোকাস। এই কোশ্চেন অনেকবার পড়াইছি। দেখো, এইটা ফোকাস মানে এখানে দুইটা অংশ আছে, পার্ট। এই যে পার্ট 1, এটা হচ্ছে পার্ট পিতে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। তাহলে পার্ট 1 থেকে আমাকে বের করতে হবে সম্পত্তির মালিকানা সত্ত্ব কত। সম্পত্তি আছে, মালিকানা সত্ত্ব আছে, মালিকানা দেওয়া আছে 836 টাকা বছর শুরুতে মালিকানা সত্ত্ব। তাহলে এটা আমার লাগবে না। তার মানে কি বুঝছি? পার্ট 1 থেকে আমি কি বের করব? আমার যেটা অ্যান্সারে চেয়েছে, মালিকানা সত্ত্ব চেয়েছে ইকুইটি, তাহলে আমার ইকুইটি দেওয়া আছে। না দেওয়া থাকলে সম্পদ আছে, দায় আছে, বের করতাম। সহজ কথা, পার্ট 1 থেকে যেটা চাইছে এটা বের করব। দিয়ে দেখো, সম্পত্তি বেড়েছে 74, এইটা যদি বাড়ে মানে প্লাস, সমান এই পাশে বাড়লে এই পাশেও বাড়ে, প্লাস হয় 74 টাকা। এটা আমরা সবাই জানি, যারা তো দিন ধরে অ্যাকাউন্টিং পড়তেছি। আর কেউ না জানলে আজকে জেনে নে, তুই মানে ভাই তুই জেনে নে, সমান এই পাশে প্লাস হলে এই পাশে প্লাস, সমান এই পাশে মাইনাস হলে এই পাশে মাইনাস। দায় কি হয়েছে? কমেছে। তাহলে দায় মাইনাস, তাহলে দায় মাইনাস হলে এটা হয় প্লাস। কত? 38।
এটা কেন প্লাস করলাম, কারণ অ্যান্সার তো এখানে, এটা মাইনাস হলে এটা কেন প্লাস, সমান সমান এক পাশে একটা মাইনাস হলে একটা, এটা জানি, অ্যান্সার শেষ। এইরকম কোশ্চেন এখানে দুই রকম চাইতে পারে, একটা বছর শেষে কত, তাহলে বছর শেষে কত 948। এখন প্রশ্ন বছর শেষে বৃদ্ধি নাকি হ্রাস, প্রশ্ন আসতে পারে হ্রাস নাকি বৃদ্ধি, হ্রাস বা বৃদ্ধি, তাহলে প্রশ্ন আগে কত ছিল 836, এখন কত হয়েছে 948, তার মানে বৃদ্ধি হয়েছে, কত বৃদ্ধি হয়েছে যা হবে তাই। তাহলে এরকম কোশ্চেন পরীক্ষা হলে থাকবে, ক্লিয়ার? ওকে, তাহলে এরকম কোশ্চেন পরীক্ষা হলে থাকবে। এখন হচ্ছে পার্ট 1 কেন লাগবে না বুঝি না ভাই, পার্ট 1 এর থেকে ওইটুকুই নেবো যা অ্যান্সার চেয়েছে তা, তাহলে পার্ট 1 থেকে যা অ্যান্সারে চাইছে মালিকানা সত্য শুধু তাই নেব। এরকম কোশ্চেন আমি আরো দুটো সলভ করাবো, তোমার ইনশাআল্লাহ প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? আমি অ্যাকাউন্টিং লাভার্স পেজ ফলো করছি, সবাই এখান থেকে কমেন্ট করবো, ওকে ফাইন। আচ্ছা ওকে, আসো দেখো এখানে তাহলে 5000 টাকা নগদ লভ্যাংশ ঘোষণা। আচ্ছা এইটা অনেক ইম্পর্টেন্ট, নগদ লভ্যাংশ ঘোষণা। এই কোশ্চেনটা আমি কেন নিচ্ছি আমি বলি, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মনে রাখবা যখন এখানেই একটা শুভং করে ফাঁকি, নগদ লভ্যাংশ ঘোষণা, যদি এখানে ঘোষণা না থাকে তাহলে কি হতো, দুইটা কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার কি, যে 5000 টাকার নগদ লভ্যাংশ, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদি বলে 5000 টাকার নগদ লভ্যাংশ প্রদান, তাহলে কি হয়েছে, স্বাভাবিক লভ্যাংশ ডেবিট, তাহলে আমার লভ্যাংশ ডেবিট আর হচ্ছে লভ্যাংশ ডেবিট মানে ওই মাইনাস, আর নগদান ক্রেডিট, লভ্যাংশ নগদান ক্রেডিট এ মাইনাস, ঠিক আছে? ওকে ফাইন, আসো তাহলে 5000 টাকা। কিন্তু যখনই সিম্পল ভাবে বলবে যে ঘোষণা, সরি নগদ লভ্যাংশ পরিশোধ, তাহলে আমার সিম্পল একটা জাবেদা হবে এবং সিম্পল একটা অ্যান্সার। যখন ঘোষণা বলা হইলো তার মানে নগদ টাকা এখন দেওয়া হয়নি, এটা বাকি পড়ে গেছে, নগদ টাকা পরে দেওয়া হবে, তাহলে নগদ টাকা কি হবে, এখন দেওয়া হয়নি পরে দেওয়া হবে, ব্যাপারটা কিন্তু এরকম। তাহলে যখন ঘোষণা করা হয় তখন জাবেদাটা কিরকম হয়, তখন জাবেদাটা হয় এটা লাইবিলিটিস ক্রিয়েট হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া, একটা অটো লাইবিলিটিস ক্রিয়েট হয়। তাহলে কি হয়, তখন ঘোষণা করা কোথা থেকে, জমাকৃত মুনাফা থেকে, তাহলে এই জমাকৃত মুনাফা ডেবিট হয়ে যায়, দ্যাটস মিন ওই মাইনাস, আর যখন লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে এই জন্য প্রদ ডেবিট ওই মাইনাস এল প্লাস, অ্যান্সার হবে এইটা। তাহলে একটা ছোট্ট কথা, জাস্ট এখানে ঘোষণা লাগাইলে জাবেদা কতটা চেঞ্জ, আর ঘোষণা না থাকলে জাবেদা কত চেঞ্জ। এবার আসো, যদি বলা হয় এই ঘোষণাকৃতটা পরিশোধ, এই তিনটা জাবেদা আমি পড়াচ্ছি তোমাকে, আর কখনো লাইফে কোনোদিন আমি তোমাকে আর বলবো না, এবং পরীক্ষাতে আসার অনেক সম্ভাবনা আছে। তাহলে ঘোষণাকৃতটা পরিশোধ হলে তখন দায় কমবে, প্রদ ডেবিট মানে এল মাইনাস, আর নগদান ক্রেডিট এ মাইনাস, ঠিক আছে? এই তিনটা জিনিস তোমার লাইফে চরম মাত্রা ইম্পর্টেন্ট, ওকে? তাহলে এই একটা জাবেদা দিয়ে আমি তোমাকে তিনটা জাবেদা শিখলাম ইনশাআল্লাহ, ক্লিয়ার? এখন আসো তাহলে ভাইয়া এই জায়গায় কেন আমি জমাকৃত মুনাফা ডেবিট করলাম। আচ্ছা লভ্যাংশের ঘোষণা মানে কি, এই তোমাদের সবাইকে কালকে তবারক দেওয়া হবে বা অ্যাকাউন্টিং লাভার্স থেকে তোমাদের সবাইকে চা খাওয়ানো হবে, তাহলে আমার এই যে একটা ঘোষণা দিছি আমার প্রফিট থেকেই তো আমি দেবো, তাহলে আমার কাছে যে মুনাফাটা জমা আছে সেখান থেকে আমি তোমাদেরকে ঘোষণা করলাম বা তোমাদেরকে প্রদান করব, তাহলে আমার মুনাফার পরিমাণ কমে যাবে, এই জন্য জমাকৃত মুনাফা ডেবিট আর প্রদ লভ্যাংশ ক্রেডিট, ঠিক আছে? দ্রুত একটা স্ক্রিনশট দাও। আর যারা অলস আছো আমার মতো, মানে আলসামি করো, তোমরা বেশি করতে পারো না, তারা গুচ্ছ লাস্ট মেডিসিন বই থাকলে তোমাদের দেওয়া লাগবে না। যারা অলস আসো তারা গুচ্ছ লাস্ট মেডিসিন বই থাকলে অলসদের জন্য স্ক্রিনশট দেওয়া লাগবে না, ঠিক আছে? বা লিখা লাগবে, দ্রুত নোট করে নিতে পারো। যারা অলস আসো তারাই যে নাও, সারা জীবন তো আলসামি করে গেলে শেষ পর্যন্ত জাহিদ স্যারের সাথে আলসামি করে গেলে, এই যে নাও 1 2 3, এই যে এই কয়টা, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা এই জায়গা আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা একটা বোনাস শেয়ার লভ্যাংশ নিয়ে কিন্তু প্রশ্ন আসে, বোনাস শেয়ার লভ্যাংশের কথা বললেই ওই মাইনাস আর ওই প্লাস, ঠিক আছে? এটা আমি সারা জীবনের জন্য স্টুডেন্টদের বলে আসছি। হ্যাঁ, যাদের কাছে লাস্ট মেডিসিন আছে 128 পেজে পেয়ে যাবা, দেখবা। আসো এইরকম একটা কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি, ধারে কম্পিউটার করো এত টাকা হিসাব সমীকরণ কি, তুমি বলতে পারো ভাইয়া এই কোশ্চেনগুলো তো সহজ। আসো ধারে কম্পিউটার করায়, কম্পিউটার না যে কোনো সম্পত্তি করা থাকতে পারে,
যে কোনো সম্পত্তি ক্রয় থাকতে, ধারে যে কোনো সম্পত্তি ক্রয় থাকতে পারে, তাহলে যে কোনো অ্যাসেট যদি ক্রয় থাকে তাহলে আমার জাবেদাটা হবে সেই অ্যাসেট বা সেই সম্পত্তি ডেবিট মানে এ প্লাস, আর ধারে কিনলে এল প্লাস, তাহলে সম্পত্তি বৃদ্ধি আর এল বৃদ্ধি, তাহলে আমার অ্যান্সার হবে সম্পদ দায়। কিন্তু এখানে প্রশ্ন এরকম আসতে পারে সব বৃদ্ধি দায় বৃদ্ধি, ঠিক আছে, এরকমও হইতে পারে, বুঝছো? ক্লিয়ার? সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি এরকমও কোশ্চেনে অ্যান্সার হতে পারে, বুঝতে পারছো? তার মানে যে কোনো ধারে কোনো সম্পত্তি করায় বা কিন্তু যদি বলে ধারে কোনো পণ্য করায়, এই সম্পত্তি না বলে এখানে ছোট পণ্য হইতো, এখানে কিন্তু ঝামেলা আছে মেলা। ছোট পণ্য হলে জাবেদার তখন কি হইতো? ছোট পণ্য হলে হয়তো ক্রয় ডেবিট আর প্রদ ক্রেডিট, যে কোনো পণ্য হইলে হয়তো ক্রয় মানে ওই মাইনাস, প্রদ মানে এল প্লাস। তার মানে সম্পত্তি হলেই যে কোনো অ্যাসেট যদি হয় জাবেদাটা এরকম ঘুরে যাবে, যে কোনো পণ্য যদি হয় জাবেদা এরকম ঘুরে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাসেট আর পণ্যর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া? অ্যাসেট এবং পণ্যর মধ্যে পার্থক্য আছে, ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, একদম প্যাসুলেসে চলবে। গুচ্ছ লাস্ট মেডিসিন যদি নাওনি, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম, একসময় গুচ্ছর এই বই ফুরানোর পরে যারা পড়তেছে আফসোস করবা। এই গুচ্ছ লাস্ট মেডিসিন বই যারা পড়বা না তারা আফসোস করবা, আফসোস করবা। গুচ্ছের একটা বাইবেল বলা হয় একে। গত বছর যারা পড়ছো একটু জানায় তো গুচ্ছর এই লাস্ট বইটা কেমন। ও রাবি গুচ্ছর ওএমআর পিরিয়ডটা শুরু হয়ে গেছে, 4 দিন পিরিয়ডটা চলবে। ওএমআর প্লাস হচ্ছে মডেল টেস্ট। রাবির 15 সেট, গুচ্ছর 15 সেট, ব্যাখ্যা 15 সেটের ব্যাখ্যা গুচ্ছরও, রাবির 15 সেট ওএমআর, গুচ্ছর 15 সেট ওএমআর। তার মানে রাবি এবং গুচ্ছের মোট 30 সেট মডেল টেস্ট এবং 30 সেট ওএমআর ব্যাখ্যা সহ 320 টাকা কুরিয়ার চার্জ ফ্রি। পিরিয়ডারে 4 দিন পিরিয়ডার 1000 জন সুযোগ পাবে। এরপর আর পিরিয়ডার নেওয়া হবে না। আর যদি পিরিয়ডারে 1000 জন করে ফেলে বই স্ট্রাক আউট। আর গুচ্ছ লাস্ট মেডিসিন 4-5 ছাপাইছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, কিন্তু 30 তারিখে এই মাসের পরে হয়তো আর যাবে না। এটা খুবই সিরিয়াস একটা বই। আর ন্যাশনাল বইটা ঈদের পরের সপ্তাহে আসবে। ন্যাশনাল বই নিয়ে এখনো তাড়াহুড়া করার দরকার নেই। গুচ্ছ লাস্ট মেডিসিন লো বা এক কথায় গুচ্ছের বাইবেল, ওপেন চ্যালেঞ্জ। যদি নেওয়ার পরে বেস্ট বুক না মনে হয় গুচ্ছ লাস্ট মেডিসিন, তারপরে তোমাদের মডেল টেস্ট তোমার 7 দিনের মধ্যে ফেরত দিতে পারবা, কারণ এই বইগুলো পিছনে হিউজ কষ্ট করা হচ্ছে। আসো দেখো, এইখানে একটা কোশ্চেন দেখো, সম্পত্তি এত টাকা, দায় এত টাকা, এত টাকা, নগদের পরিমাণ কত? তুমি কিন্তু ভেবাচা খাবা ইসলাম বিশ্ববিদ্যালয় এরকম একটা কোশ্চেন কেমনে করলো, নগদ টাকা কেমনে চেয়ে ফেলছে। প্রত্যেকটা কোশ্চেন থেকে আমরা অনেক কিছু শিখবো। দেখো কোশ্চেনটা সাধারণতভাবে আমার মাথায় আসলেও কিন্তু প্রথমে ধরতে পারিনি আমি যে আসলে এরকম কেন। সম্পদ আর দায়, মূলধন, তো নগদ কেমনে বের করো? নগদ তো একটা সম্পদ, রাইট? নগদ একটা সম্পদের অংশ। তাহলে আমি নগদ টাকাটা কিন্তু কেমনে বের করবো? দেখো তো, সম্পদের দায় আছে, ওকে ফাইন। তো সম্পদ থেকে দায় বাদ দিলে ভাই মূলধন বের হয়, ওকে ফাইন। আচ্ছা কত? 1000 টাকা। সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধন বের হয় 1000 টাকা মূলধন। সবাই ভালো করে বুঝে, এই কোশ্চেনটা স্বাভাবিক, কিন্তু তুমিও পারবা না, বয়ান দিয়ে লাভ নেই। সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধন বেরোয় 1000। তোমার সবাই বয়ান দিও না, 1000 টাকা মূলধন বেরোয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, তাহলে মূলধন আছে 5000 টাকা। ভালো করে বুঝো কথাটা, একদম ভালো করে বুঝবা। তাহলে মূলধন আছে 5000, তাহলে মূলধন 5000 টাকা আছে মানে কি? মূলধন 5000 টাকা আছে মানে মূলধন ঘাটতি কত? মূলধন ঘাটতি, মূলধন 4000 বেশি। তাহলে মূলধন 4000 বেশি, ওকে। সবাই একটু বলো তো আমাকে, স্বাভাবিকভাবে ব্যাপার না ভাইয়া? মূলধন তো 4000 বেশি আছে। এখন আসো, এখন খুব ভালো করে, মূলধন 4000, তাহলে মূলধন বেশি, তাহলে ওই যদি প্লাস হয় নগদ টাকার পরিমাণ, তাহলে ওই প্লাস হলে কি হবে? ওই যদি মানে মূলধন বেশি মানে ওই প্লাস, তাহলে ওই প্লাস হলে এও প্লাস হয়, এ মানে নগদ প্লাস হয়, এবার 4000 প্লাস, তাহলে নগদ বেশি, ওকে ফাইন। মানে এই কোশ্চেন আর একভাবে সমাধান করা যায়। তোমাদের কাছে মনে হচ্ছে ভাই এত কঠিন কেন, কেউ সমাধান, এই যে দেখো সমাধান আরো একভাবে হয়। আমি তোমাকে ইন ডিটেইলস পড়ালি। দায় এ সমান সমান এল প্লাস ওই। দেখো এটা 9000, এটা 5000, 9 আর 5 হচ্ছে 14, এখানে নগদ আছে কত? 10000। তাহলে এই পাশে 14, এই পাশে 14 হতে 4000 শর্ট, তাহলে এই নগদের পরিমাণ 4000। কেন? কারণ নগদ একটা অ্যাসেটের পরিমাণ কম। তাহলে এই যে প্রসেসটা বিভিন্ন ওয়েতে করা যায়, তুমি কেন জানবা? কারণ তোমার পরীক্ষায় সব প্রসেস জানা থাকলে তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে, কোশ্চেন কিন্তু সহজ। ওকে, একদম 70% কমন আসছিল লাস্ট মেডিসিন বই থেকে। এই বছরে জগন্নাথে এবং শাস্ত্র
হ্যাঁ আমি 90% দেখাইছি, 90% প্রায় কমন আসছে, মানে এটা মিথ্যা না, আসলে গুচ্ছ লাসমিন বইটা ভালো, মানে এটা তোমাকে আমার লুকায় লাভ নেই, গুচ্ছ লাসমিন বইটা আসলেই ভালো, কারণ গুচ্ছর 18টি বিষয়ের সব কোশ্চেন এখানে যুক্ত আছে। আচ্ছা স্টুডেন্ট কমে যাচ্ছে আস্তে আস্তে, এটা তো খুব খারাপ। সঞ্চিত তহবিলের স্থানান্তর, আচ্ছা এই যে তহবিল জাতীয় যে প্রবলেম, এই কোশ্চেন দ্বারা আমরা কি শিখবো, এখানে একটা প্রবলেম কোশ্চেন দ্বারা খারাপ, ভালো করে বুঝো, এখানে বেশি থাকতে পারে এই পাশে, হ্যাঁ এখানে বেশি থাকতে, ধরো এখানে আছে 15,000, তাহলে তোমার এখানে কোশ্চেনের অ্যান্সার চাইতো যে এই জায়গায় দায় কত, তাহলে কি হইতো, এখানে আছে 15,000, তাহলে 9 আর 5 14, এই পাশে কম আছে, তাহলে দায়ের পাশে তোমার কত হতো, তোমার এখানে 15,000, তাহলে এখানে তো 1,000, তাহলে বুঝতে পারছো, তাহলে এই কোশ্চেনটা ইজি ছিল, তোমাদের সাথে একটু মজা করলাম এই আর কি। তোমরা মাঝে মাঝে কমেন্টগুলো একটু সাবধানে করো, আমি কিন্তু তুমি জানোই তো আর কি ফাজলামি করি, কিন্তু তোমরা কমেন্টগুলো সিরিয়াস করে ফেলো, আর ভাই তোমরা তো অবশ্যই পারো, বাট আমি তোমাকে শেখাইতে আসছি যে এই কোশ্চেনগুলো এইভাবে থাকতে পারে, হ্যাঁ মানে কোশ্চেনগুলো একটু উল্টাপাল্টা যে প্রবলেমগুলো সৃষ্টি হয় এইগুলো তোমাকে, তাহলে এই কোশ্চেনগুলো থেকে শিখলাম আমরা এই যে একটা সিঙ্গেল অ্যামাউন্ট বের করা, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো দায় না বলে এখানে বলতে পারে প্রদেয় কত, তাহলে প্রদেয় কত, তুমি অবাক হতে পারো, প্রদেয় আবার কি রে ভাই, ভাই প্রদেয় তো একটা দায়ের অংশ, বুঝতে পারছো, তাহলে এখানে যেগুলো সিঙ্গেল একটা জিনিস চাইতে পারে, বা বলতে পারে মূলধন কত, কারণ মূলধন পাশে কম, বা বলতে পারে মালিকানা সত্ত্ব কত, বা বলতে পারে বন্ধকি ঋণ কত, এরকম কোশ্চেন হইতে পারে, বন্ধকি ঋণ, ভাই বন্ধকি ঋণ তো একটা দায়ের পাশ, দ্যাটস কল, এই জায়গায় তোমার দুই পাশ মিলায়ে এই পাশে শর্ট পড়লে মূলধন এবং দায়ের যে কোনো একটা কথা চাইতে পারে, এটার জন্য তোমাকে প্রিপেয়ার থাকবে। ঋণ কত, তুমি বলো যে ভাই ঋণ কোত্থেকে আসলো, ঋণ কোত্থেকে, আরে 1,000 টাকা শর্ট আবার দায়ের পাশে, ভাই ওইটাই তো ঋণ। কোশ্চেন প্যাচটাকে বোঝা গেছে না, সবাই কি ক্লিয়ার হইছো, মাথা ঠান্ডা করে ক্লিয়ার করে পড়ো, এইগুলা এমন একটা ক্লাস যেগুলো পড়লে তোমার আর পড়া লাগবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসো। ওকে আসো ভাই, এইবার আসো, সঞ্চিত তহবিলে স্থানান্তর কোন জাতীয় লেনদেন। আচ্ছা সঞ্চিত তহবিল কি প্রতিষ্ঠানের ভিতরে থাকে না, ভিতরে থাকে, এটা হচ্ছে আন্ত লেনদেন। এটা আন্ত লেনদেন থেকে একটা কথা বলি, ওই যে আমরা একটু আগে বলেছিলাম অপচয়, অপচয় প্রতিষ্ঠানের ভিতরে হয় না, প্রতিষ্ঠানের ভিতরে হয় কিনা বলো, অপচয় অবক্ষয় এইগুলা কি ভিতরে হয় না, এই অপচয়গুলা কি প্রতিষ্ঠানের ভিতরের জিনিস। তারপর হচ্ছে তোমার যে কোনো জিনিস ব্যবহার, যে কোনো দ্রব্য ব্যবহার, তারপরে যে কোনো দ্রব্য নষ্ট, বা বিবিধ ক্ষতি, এই যে এইগুলা, হ্যাঁ বিবিধ ক্ষতি, এই ব্যাপারগুলা কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে হয়, যেগুলা প্রতিষ্ঠানের ভিতরে হয় এইগুলাকে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন বা আন্তঃলেনদেন। ক্লিয়ার? যেগুলা প্রতিষ্ঠানের ভিতরে হয় তাকে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন বা আন্তঃলেনদেন। ক্লিয়ার? অভ্যন্তরীণ আর আন্তঃলেনদেন কিন্তু এই যে এইগুলা, এই যে আমরা যেগুলা পড়ছি, হ্যাঁ এইগুলাকে অভ্যন্তরীণ বা আন্তঃলেনদেন বলে, ঠিক আছে? ওকে 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 ভাই, বুঝতে পারছো, তার মানে অভ্যন্তরীণ এবং আন্তঃলেনদেন কোশ্চেন আসতে পারে। ঠিক পুঞ্জীবিত লেনদেন বা ভবিষ্যৎ লেনদেন এগুলা নিয়ে কোনো লাভ নেই, মানে এগুলা ফাও আলাপ, ঠিক আছে? এগুলা আন্তঃলেনদেন, অভ্যন্তরীণ লেনদেন, এইটা ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো দেখবা যে সঞ্চয়ী তহবিল, যে কোনো দ্রব্য ব্যবহার, এই যে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। ডেবিট ধারা কি প্রকাশ করে, ডেবিট ধারা কার মোবাইল সাউন্ড হয়, কার মোবাইলে সাউন্ড আসছে? তুমি তো মানে দেখতেছো, মানে রিল দেখতেছো, কেউ একজন দেখতেছি, তো আমি কার শব্দ শুনতেছি? দেখো তো এখানে কেউ আছে কিনা। আচ্ছা দেখো ডেবিট ধারা কি প্রকাশ পায়, এই কোশ্চেনটা কি একটু আগে ভালো করে খেয়াল করো। ডেবিট মানে কি কি, এটা একদম শিখে নাও, হ্যাঁ। সম্পত্তি, সম্পত্তি, ব্যয়, উত্তোলন, এই তিনটা বৃদ্ধি হলে সারা জীবন ডেবিট সবও। ওকে, এই তিনটা হ্রাস হলে সারা জীবন ক্রেডিট, এটাই হচ্ছে অ্যান্সার। তুমি আবার খুঁজে নাও, আয়, দায়, মালিক, আদৌ আমি যাকে বলি সংক্ষেপে, এই তিনটা বৃদ্ধি হলে ক্রেডিট, এই তিনটা হ্রাস হলে ডেবিট। ওকে ফাইন, তাহলে ভাইয়া বুঝো এই সূত্র থেকেই কোশ্চেনটা আসছে, তাহলে তোমার আর কিছু বোঝানো নেই, আশা করি তুমি পারবা। তিনটা এই কোশ্চেনগুলা এরকম আসবে, তাই আমি তোমাকে বলে দিলাম, তুমি পারবা। মূলধন নির্ণয়ের ক্ষেত্রে, প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা কথা,
যদি সাধারণভাবে থাকে যে দালান কোঠা, মজুদ পণ্য, নগদ, পাওনাদার, এই যে দেখো এগুলো আছে না, তাহলে এখানে তুমি সম্পত্তি একটা, তারপরে মজুদ পণ্য আছে, নগদ আছে, পাওনাদার আছে, ঋণ আছে, মূলধন, তাই তুমি তখন কি করবা, কই স্বাভাবিক সম্পত্তি থেকে দায় বাদ দিবা। ওকে ফাইন, এইটা তোমার জন্য একেবারে ইজি। তাহলে এই ইজি কোশ্চেনগুলো আমি তার পরীক্ষায় কেন দিছি, একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমার একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, যদি পরীক্ষার হলে খুব ভালো করে বুঝো, যদি পরীক্ষার হলে যদি পরীক্ষার উদ্বৃত্ত থাকে, দেখা উদ্বৃত্ত দিয়েছে, আমার এইচএসসির ক্লাস যারা করেছো তারা জানো, উদ্বৃত্ত দিলে সম্পত্তি মাইনাস দায় দিলে অ্যান্সার হয়ে যাবে। আর যদি বলে নতুন ব্যবসা, নতুন ব্যবসা সে শুরু করছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র সম্পত্তিগুলা যোগ করলে মূলধন বেরোবে। ক্লিয়ার? তাহলে এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। উদ্বৃত্ত থাকলে একরকম বের করব, আর নতুন ব্যবসা বললে একরকম বের করব। ক্লিয়ার? ওকে, বলো নতুন ব্যবসার কথা বলে যে নতুন ব্যবসা শুরু করছে, সেই ক্ষেত্রে আমরা শুধু সম্পত্তিগুলা যোগ করে দিলে আমার মূলধনটা বের হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আর যদি বলে উদ্বৃত্তর কথা বলে যে উদ্বৃত্ত দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে সম্পত্তি থেকে আমরা দায়গুলা কি করব, মাইনাস করে দেবো। সবাই কি ক্লিয়ার হয়েছে? সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলি। ওরে মা, শুরু করছে যে ব্যথা। সবাই পর্যন্ত ক্লিয়ার হয়েছি? আর এই কোশ্চেনটা কি আছে, দালান কোঠা, মজুদ পণ্য, পাওনাদার, একটা ব্যবসা তো শুরু করতে গেলে সে ঋণ নিয়ে, পাওনাদার নিয়ে, এসব নিয়ে শুরু করতে পারে, রাইট? তাহলে এগুলো হচ্ছে উদ্বৃত্ত। এই যে মূলধন এত লেখা আছে, জাস্ট এখানে এত লেখা নেই, বাট পরীক্ষার হলে বেসিক্যালি থাকে না, এরকমই থাকে। বাট আমি তোমাকে হুঁশিয়ার করলাম, সিম্পলি এই যে এইগুলা থাকা মানে এগুলো একটা উদ্বৃত্ত। আজকে বলে যে নতুন করে ব্যবসা শুরু করলো, নগদ 20,000, ঋণ 10,000, তারপরে হচ্ছে এত 10,000 নতুন করে ব্যবসা শুরু কর, সেটা এরকম কিছু থাকলে শুধু সম্পত্তিগুলো যোগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। আমি তোমাকে একটা শর্ট ট্রিক শিখালাম। ওকে, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি? মূলধনের ক্ষেত্রে এরকম টপিকগুলো আমরা ক্লিয়ার করে রাখবো ইনশাল্লাহ। ওকে, এবার আসো, এখন আসো ভ্যাটের ক্ষেত্রে। এটা ভেরি ইম্পর্টেন্ট, দুটো জিনিস মাথায় রাখবা। ভ্যাট একটা হচ্ছে ক্রেতা, ক্রেতা যিনি হচ্ছে ক্রয় বা ক্রয়, এই ব্যক্তির কাছে ভ্যাট হচ্ছে একটা সম্পদ, তার মানে চলতি সম্পদ। আর বিক্রেতা যেই ব্যক্তি, তার নিকট হচ্ছে ভ্যাট একটি চলতি দায়। কেন? কারণ ধরো তুমি একটা পণ্য বিক্রি করছো, তোমার কাছে এই ভ্যাটের টাকাটা রাখবা তুমি, এটা কিন্তু এই ভ্যাটের টাকাটা কাকে দিতে হবে? সরকার। সরকারের একটা অন্যতম একটা রাজস্ব বাই। ক্লিয়ার? ওকে ফাইন, ক্লিয়ার। এখন আসো, তাহলে ভ্যাটের জের যদি ডেবিট হয়, তাহলে ওই ভ্যাটের উদ্বৃত্ত ডেবিট, ভ্যাটের জের ক্রেডিট, এটা ব্যাপারটা আলাদা, এটা নিয়ে এখন কথা না বলি। বাট মনে রাখবা, ক্রয় ভ্যাট চলতি সম্পদ, বিক্রয় ভ্যাট চলতি দায়, অথবা বিক্রেতার কাছে ভ্যাট চলতি দায়। ক্রেতার কাছে ভ্যাট চলতি সম্পদ, বিক্রেতার কাছে চলতি দায়, এবং সরকারের কাছে অন্যতম একটা রাজস্ব। একদম সহজ কথা। ক্লিয়ার? আসো, এখন আসো, এরকম এই কোশ্চেনগুলো আগে সলভ করছো বসে মালিকানা সত্ত্ব। তাহলে কেমন সলভ করছো? বরিশাল ইউনিভার্সিটি H1L+OE। কিন্তু ওখানে একটা প্রবলেম ছিল, দুইটা পার্ট আমি বলেছিলাম, দেখছো এই দুইটা পার্ট। দেখো এই জায়গায় একটা ইস্যু আছে, এই যে মালিকানা সত্ত্ব চাইছে না, চাইছে, তাহলে এখানে পার্ট 1 থেকে মালিকানা সত্ত্ব লাগবে। বছর শুরুতে মালিকানা সত্ত্ব কত? এই যে 32,000, এই যে 32,000 পাইছি। তাহলে আমরা এটা নেবো না, কারণ পার্ট 1-এ যা পাইছি হয়ে গেছে। পার্সেন্টেজটা ভেরি ইম্পর্টেন্ট। এর আগের প্রশ্নে এখানে কি ছিল? সংখ্যা দেওয়া ছিল, এখানে পার্সেন্টেজ আছে। তার মানে তুমি যদি স্টুডেন্ট এতটুকু করতে না পারো, এই পার্সেন্টেজটা বের না করতে পারো, তুমি আসলেই পরীক্ষার হল ধরা খাবা। তাহলে তোমাকে আমি জাস্ট বুঝা দিচ্ছি, সম্পত্তি 45% বাড়লো, তার মানে আগে কত ছিল সম্পত্তি? মোট সম্পত্তি আগে ছিল 79,000, তাহলে 79,000-এর কত পার্সেন্ট? 45% এখানে হবে। দায় 55%, এইটাই মোস্ট ইম্পর্টেন্ট। সবাই এটা পারবে না, মানে অনেকে পারবে না, তোমরা অবশ্যই পারবা ইনশাল্লাহ। দেখো দায়টা তাহলে কেমন বের করবা? এটা মালিকানা সত্ত্ব, আর হচ্ছে এটা সম্পত্তি। সম্পদ আর মালিকানা সত্ত্বর মানে 79,000 মাইনাস 32, এই দুটার ডিফারেন্স হচ্ছে দায়। এখানে দায় বের করে সেই দায়ের উপরে 55% করতে হবে। তার মানে ম্যাথটা একটু জটিল আছে। ম্যাথের জটিলতা কোথায়? জটিলতা এই পার্সেন্টেজ বের করা সোজা, এটা নিয়ে প্যারা নেই, পরীক্ষা হলো তুমি পারবা। এই পার্সেন্টেজটা কঠিন, কারণ দায় নেই। তাহলে দায় কেমনে বের করতে হবে? সম্পদ আর দায়, এখান থেকে হেল্প নিতে হবে, এখান থেকে দায়টা বের হবে। এই দায়ের উপরে যেটা, তার উপরে আবার 55%, সেটা অ্যান্সার হবে এইটা। ওকে, সবাই কি ক্লিয়ার? এরকম পার্সেন্টেজ আসলে পারবা না ভাইয়া? এরকম পার্সেন্টেজ আসলে পারবা?
ভ্যাট কোনো খরচ না, ভ্যাট কোনো কিছুই না, ক্রেতার নিকট ভ্যাট চলতি সম্পদ, বিক্রেতার নিকট ভ্যাট চলতি দায়। ওকে, ক্রেতার কাছে বলে ভ্যাট ব্যয়, আন্দাজে একটা কথা বললে হলো ক্রেতা ক্রয় ভ্যাট, আমি বলছি ক্রয় ভ্যাট চলতি সম্পদ, বিক্রয় ভ্যাট চলতি দায়। ওকে, ক্রয় ভ্যাট চলতি সম্পদ, বিক্রয় ভ্যাট চলতি দায়, আর সরকারের কাছে এটা একটা অন্যতম রাজস্ব। যা বলেছিল এটা নোট করে ফেলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আমি কমেন্ট পড়ি না, আমার ক্লাসে খুব বদ অভ্যাস আপনি জানেন খুব ভালো করে, দরকারি কমেন্ট ছাড়া পড়ি না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বুঝছো? আসো এইবার আসো, তাহলে এই ম্যাথ আমি এখন কেন তোমার পড়াইলাম না তুমি বলতে পারো। তোমার আমি এই ম্যাথের একটা সেট আপ পুরো শেষ করাইছি, এখন তোমাকে প্যাটার্ন ধরা দিয়েছি, তুমি এখন না পারলে আসলেই খুবই মারা লাগবে তোমার আর কি। নামিক হিসাবে ডেবিট ব্যালেন্স কি? আচ্ছা, নামিক হিসাবটাকে এটাকে বুঝতে হবে। নামিক হিসাব বলতে আমরা বোঝাই কি? আয় ব্যয়কে বোঝাই, রাইট? তাহলে আমাকে বলেন তো, আয় এবং ব্যয়কে বোঝায়, তো নামিক হিসাবে ডেবিট কি? তার মধ্যে ডেবিট কোনটা? ব্যয় আছে ডেবিট। তো নামিক হিসাবে ক্রেডিট মানে কি? এইটা। তাই এই কোশ্চেনটা অনেকটা সোজা, অনেকটা ইজি। কারণ আপনি বলতে পারেন ভাইয়া এত ইজি কোশ্চেন কি পরীক্ষা আসবে? আসলে আপনি পরীক্ষা হলে আসলে একটা ভুল করে ফেলতেন, আপনি বলতেন দেনা মনে হয় ডেবিট, এরকম একটা ভয় কিন্তু হইতো। আসলে আমার বেগম রোকে আমাকে শিখাই দিল না ভাই, নামিক হিসাবে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এটা ইম্পর্টেন্ট। এখান থেকে একটা জিনিস শিখার আছে, নামিক হিসাব না, এখানে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। এখানে বলতে পারে লাভ ক্ষতি, লাভ ক্ষতির ডেবিট ব্যালেন্স কি? এটা তোমরা কি অ্যান্সার করতে পারবা? লাভ ক্ষতির ডেবিট ব্যালেন্স মানে কি বলো তো দেখি, কে পারো? লাভ ক্ষতি ডেবিট ব্যালেন্স মানে ক্ষতি হয়েছে। ওকে, ওকে ফাইন। তাহলে লাভ ক্ষতির ক্রেডিট ব্যালেন্স মানে কি? লাভ হয়েছে বা মুনাফা হয়েছে, বুঝতে পারছো? কারণ ক্রেডিট মানে কিন্তু লাভ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা কিন্তু খুব জোস একটা ব্যাপার, মানে ব্যাপারগুলা খুব জোস, মানে ব্যাপারগুলো তোমাকে একটু জানতে হবে। মানে এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষা হলে প্রশ্ন হতে অনেক হিট করে, ঠিক আছে? তাহলে এই যে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স আসে কিন্তু বলতো বিপরীত এক পরীক্ষা এরকম কোশ্চেন কিন্তু, আর বিপরীত সম্পত্তি কোন যে প্রকাশ করে? হ্যাঁ, আমরা সবাই জানি যে সম্পত্তি ডেবিট হয়, বিপরীত সম্পত্তি ক্রেডিট। তাহলে গুসল আসপেরিসিন বইয়ের বেসিকে এগুলো খুব ভালো করে দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়বা, আর ব্যাখ্যা তো এগুলো অনেক আছে। তো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল। আসো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেন ইজি ইজি বাট অনেক কঠিন কিন্তু তোমাদের কাছে। দেখো মানে পরীক্ষার হলে মনে হয় বেগম রোকেয়া এসেছে বকেয়া দেনা পরিশোধ। আচ্ছা, প্রথম কথা কি? প্রথম কথা দেনা পরিশোধ, এটা আসতে পারে। হ্যাঁ, দেনা পরিশোধের জাবেদা তাহলে কি? দেনা পরিশোধ মানে তুমি একটা টাকা পরিশোধ করছো, তো সেটা জাবেদা কি? দেনা ডেবিট। দেনা একটা দেনা বা তোমার যে কোনো একটা ব্যয় হতে পারে। হ্যাঁ, মানে তোমার জন্য এক প্রকার কি ব্যয়, দেনা অথবা তোমার যে কোনো একটা ব্যয় তুমি টাকা দিছো, মানে পরিশোধ করলে কি হবে? যে কোনো একটা পরিশোধ, দেনা পরিশোধ বা হচ্ছে তোমার যেটা তুমি দেনা ছিল আর কি, মানে এরকম একটা কিছু। তাহলে দেনা পরিশোধ মানে তুমি আগে দেনা ছিলা, দেনা পরিশোধ যে কথা, বকেয়া দেনা পরিশোধ সে একই কথা। তার মানে তুমি দেনা ছিলা, সেটা পরিশোধ করছো। দেনা একটা ব্যয় তোমার কাছে, মানে তুমি একজনের কাছে ঋণ নিয়েছিলে, ওটা পরিশোধ করছো, তার মানে পরিশোধ করলে কমে যায়, আর নগদ দিকে নগদ টাকা কমে যায়, কারণ নগদই তো দিচ্ছ। তাহলে এ মাইনাস, আগে জাবেদা করতে পারলে অ্যান্সার অটো বের হয়ে যাবে, বুঝতে পারছো? এখন আসো, খুব ভালো করে মনে রাখবা। ওকে, এখন এই পরিশোধ যদি না হয় তাহলে অ্যান্সার তখন কি হতো, এইটা ভেরি ইম্পর্টেন্ট। এখন তুমি আমার গালি দিবা যে ভাই আপনি এত টাইম খাচ্ছেন কেন? আমি আবারও বলছি, আমার ক্লাস যদি তুমি করো তোমার আর আসলে পড়া লাগবে না, ব্যাপারটা ঠিক সত্যি এরকম। পরিশোধ না থাকলে তখন বকেয়া দেনা, তাহলে তারপরে কি হইতো? তখন ব্যয় ডেবিট হইতো আর বকেয়া ব্যয় ক্রেডিট। তখন এই জাবেদাটা হয়ে যেত সমন্বয় জাবেদা। তাহলে ব্যয় ডেবিট মানে কি? ওই মাইনাস, আর বকেয়া ব্যয় মানে এল প্লাস। বুঝেছ? জাস্ট এই পরিশোধ কথাটা না থাকলে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছো? আমার উপর রাগ করছো সবাই? দেখো, রাগ করো না, বিশ্বাস করো, আমি এমন এমন কোশ্চেন এখানে রাখছি তো যেমন দেখো, বিদ্যুৎ বিল পাওয়া গেল, বিদ্যুৎ বিল পাওয়া গেল, এটা যাবে কি জানো? এটা যাবে যাচ্ছে বিদ্যুৎ বিল ডেবিট, বিদ্যুৎ বিল ডেবিট, আর হচ্ছে বকেয়া বিদ্যুৎ বিল ক্রেডিট। কারণ তুমি পাইছো মানে তুমি এখন কিন্তু দাওনি, তুমি ওটা তোমার নিকট দায়। যখন তুমি বলবা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, শুধু বিদ্যুৎ বিল পরিশোধ, ভালো করে বুঝে কথাগুলো খুব ইম্পর্টেন্ট, আমার কথা বন্ধ শোনো। তিনটা যদি বলা হয় বিদ্যুৎ বিল পরিশোধ, বিদ্যুৎ বিল, প্রথম কথা পাওয়া গেল, ঠিক আছে? এটা ভালো কথা, পাওয়া গেল, জাবেদা হচ্ছে বিদ্যুৎ বিল ডেবিট, এটা হচ্ছে ওই মাইনাস, আর এটা হচ্ছে বকেয়া বিদ্যুৎ বিল ক্রেডিট এল প্লাস। আচ্ছা, এবার আসো,
তাহলে বিদ্যুৎ বিল পাওয়া গেল, ঠিক আছে। ওকে, এখন আসো বিদ্যুৎ বিল পরিশোধ। বিদ্যুৎ বিল পরিশোধ মানে সিম্পল পরিশোধ, তার মানে বিদ্যুৎ বিল ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট, এটা সিম্পল। তার মানে ওই মাইনাস আর হচ্ছে এ মাইনাস। এখন যদি বলা হয় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, আমি আর এগুলা আসলে স্টুডেন্টরা তোমরা পরীক্ষায় ভুল করবা, এগুলো আসলে যেন আমি কষ্ট করে পড়াচ্ছি। তো বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ তখন কি বকেয়া বিদ্যুৎ বিল ডেবিট এল মাইনাস, আর পরিশোধ করলে কি হবে এ মাইনাস। ওকে, বকেয়া বিদ্যুৎ বিল ডেবিট, বকেয়া বতে বিদ্যুৎ বতে বিল ডেবিট আর নগদান ক্রেডিট, বুঝেছো? তিনটা জাবেদা কিন্তু তিন রকম, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং এটা পরীক্ষালে লাস্ট কোন পরীক্ষার জন্য আসছে যে বিদ্যুৎ বিল একটা পাগল, এটা কি একটা বকেয়া, বুঝেছো? আমার উপর রাগ করছো তোমরা সবাই, রাগ করো না ভাই প্লিজ, তোমাদের কাছে অনুরোধ। ওকে ওকে, রাগ করো না ভাই প্লিজ, রিকোয়েস্ট করি, আমি তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, রাগ করো না। গুচ্ছ লাস্ট মেডিসিন বই, মানে এইসব বইয়ে এই এক্সপ্লেনেশনগুলো হিউজ আছে। গুচ্ছ লাস্ট মেডিসিন বই মানে কি 18টি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবাংশ, সেটা তো নিবাই। রাবি গুচ্ছর মডেল টেস্ট আগামী ওয়েমার সহ 3 দিন প্রি অর্ডার আছে, 16, 17, 18, এর বাইরে আর প্রি অর্ডার নেওয়া হবে, ঠিক আছে? সো ওকে, সবাই আমার উপর রাগ করো না প্লিজ। 3 রকম ব্যাপার, একটা আছে বিদ্যুৎ পাওয়া গেল, তখন পাওয়া গেলে কি হয়, আমরা এখনো বিল পরিশোধ করিনি, তাহলে বিদ্যুৎ বিল ডেবিট আর বকেয়া বিদ্যুৎ ক্রেডিট। যদি বলা হয় শুধু বিদ্যুৎ বিল পরিশোধ, বিদ্যুৎ বিল ডেবিট নগদান ক্রেডিট, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, বকেয়া বিদ্যুৎ বিল ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট, বুঝেছো? থ্যাংক ইউ সো মাচ। আসো এবার দেখো, এইটা আসবাবপত্র করা এত টাকা, তাহলে এত টাকার মূল্য আসবাবপত্র করে করাই, এত টাকার মূল্যে একটা আসবাবপত্র ক্রয় করে নগদ এত টাকা পরিশোধ, এত টাকা বাকি। দেখো তো এই সেম কোশ্চেন আগে পড়ছি না আমরা সেম কোশ্চেন পড়ছিলাম, মনে আছে? আমরা পড়ছিলাম যে যন্ত্রপাতি ক্রয় এরকম ছিল যে 5,000 নগদে আর আংশিক বাকিতে, মনে আছে? সেম প্যাটার্নে কোশ্চেন পাইছো? তাহলে আসবাবপত্র ক্রয় করছো, আসবাবপত্র ক্রয় করলে কি এ প্লাস, নগদে পরিশোধ করছো এ মাইনাস, পরিশোধ কর বাকিটা বাকিতে, বাকিতে কিনলে এল কি প্লাস হয়, হয়েছে? সম্পত্তি বৃদ্ধি সম্পত্তি হ্রাস দায় হ্রাস, দেখছো এই যে হয়েছে। তাহলে এইরকম এই কোশ্চেনটাই আগে একবার কিসে ছিল, এই সেম কোশ্চেনটা আগে ছিল উত্তরে, সেম কোশ্চেনটা উত্তরে ছিল। কই, এই দেখো আমি একটু যদি দেখাই, সেম কোশ্চেনটা আগে ছিল উত্তরে, উত্তরে উত্তরে এই যে এই যে এই যে এই যে আংশিক এত টাকা, দেখছো? এইটা যখন তুমি অ্যানালাইসিস করছো, তুমি যখন বিশ্লেষণ করছো, তোমার কাছে এরপরে কোশ্চেন সোজা, বুঝতে পারছো? তাহলে কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু প্রশ্নের উত্তর বিশ্লেষণে করে সেম পরে কোশ্চেন তুমি কমন পাইছো। আসো, তাহলে এই জন্য আমি বারবার তোমাদেরকে একটু হুঁশিয়ার হতে বলি, এই একটা কারণে, ঠিক আছে? আসো, তাহলে এইটা বুঝতে পারছো, এটা ক্লিয়ার। বিক্রেতার নিকট ভ্যাট কি, আশা করি এটা নিয়ে আমার এখন কোনো কথা বলা লাগবে না। বিক্রেতার ভ্যাট একটা দায়, বছরের মালিকানা সত্ত্ব, সেম কোশ্চেন, এটা পড়ানো লাগবে? এক সেম কোশ্চেন, একটু এই কোশ্চেন কিন্তু পড়াইছি, কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, আমি সরি ফর দ্যাট। ও এগুলো তো পরিশোধ করছি, এগুলো তো হয়েছে, সরি, আমার নিচে আসবো, আমারই ভুল হয়েছে। এবার আসো, এইটা দেখো, এই কোশ্চেন কিন্তু তোমার আমি পড়াইছি, তোমার এই কোশ্চেন আমি স্কিপ করে দেবো এখন। ইকুইটি S1L প্লাস ওই, এই দেখো প্রথম পার্ট ইকুইটি আছে 140, আছে সম্পত্তি বেড়েছে, দায় কমেছে, অ্যান্সার হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন আসতে পারে, শুধু মালিকেরা সত্য না, দায় দিয়েও আসতে পারে, সম্পদ দিয়েও আসতে পারে। আমার মূল কথার বাণী হচ্ছে এই যে টাইপের কোশ্চেনগুলা, এইগুলা একটা থাকতে পারে পরীক্ষা হলে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলা তুমি পড়ার জন্য নিজেকে খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, এবার আসো, দেখো আমি কিন্তু 2020 সালে 21 সালে অনেক মজা করতাম, অনেক হাসতাম, অনেক কিছু করে পড়াতাম তোমাদেরকে মনোযোগ ধরার জন্য। তোমরা এখন জেনারেশন জি, তোমাদের আসলে জেনারেশন জি কেন বলা হয় জানো? কারণ তোমরা অনেক স্মার্ট। জেনারেশন জেড না, হ্যাঁ তাই তো, হ্যাঁ তো, হ্যাঁ জেনারেশন জেড, তোমরা এখন জি নাকি জেড ভুলে গেছি। তো এখন তোমরা অনেক স্মার্ট, তো আসলে এখন এই মুহূর্তে ক্লাসের মধ্যে এসে তোমাদেরকে আমি মিথ্যা একটা হাসি দিয়ে তোমাদেরকে আমি মানে ক্লাস জমায় রাখবো, এইগুলোর সময় না এখন আর নাই। এখন ব্যাপারটা কেমন হয়েছে জানো? এখন ব্যাপারটা হয়েছে এই ফুটবলের মতো, ঠিক আছে? এই যে ফুটবলের মতো, ঠিক আছে? ধরো সিট আছে ভার্সিটিতে, তোমার মনে করো গুচ্ছ তো 2400, পরীক্ষা দেবে তো মিনিমাম 24,000 তো দেবে, তাই না? তাহলে এই 24,000-এর মধ্যে বাকি 2400
2400 জন বাকি জনকে এরকম ফুটবলের মতো লাথি মেরে ফেলাই দেবে। প্রত্যেকটা এক্সামে তাই হয়েছে। তুমি দেখো, তুমি একটা জিনিস বারবার একই প্রবলেমের মধ্যে আসো। তুমি রাজশাহীতে চান্স পেতে চাও, গুচ্ছতে যাও, এনইউতে যাও, তুমি যেখানে চান্স পেতে যাও, কুমিল্লাতে যাও, অ্যাকাউন্টিংয়ে ভালো করার বিকল্প নাই। আর আমার এই ক্লাসগুলো করলে অ্যাকাউন্টিংয়ে ভালো করবে না এমন হইতেই পারে না। আর এইটাই হচ্ছে আমার এই বছরের শেষ সিরিজের ক্লাস। এর পরে আর কোনো রুটিন ভিত্তিক এরকম বড় ক্লাস হবে না, আমি তো বলে দিচ্ছি। বাট পরীক্ষার আগে সাজেশন ক্লাস অবশ্যই পাবা। কান্নাকাটি করে লাভ নেই, ক্লাস করো। ভাইয়া ভাইয়া 100 ক্লাস নেবে না, ভাইয়া 5টা ক্লাস নিলে তো এই 5টা ক্লাস দরকার, আগে করো ওই 5টা। শুরুতে যারা কমেন্ট করছে অনেকে হারাই গেছে, সো এই জন্য বলছি এই ক্লাসগুলো একটু লং টাইম হবে। তোমরা ইনশাআল্লাহ চেষ্টা করলে সবই পারবা, তোমাদের সব সম্ভব। দেখো, চালান থেকে একটা কোশ্চেন আমি ক্লিয়ার করবো, এর বাপের জন্মে এর কোশ্চেন আর সমস্যা হবে না। চালানের যে ব্যাপারটা হয়, একটা পার্সেন্টেজ থাকে। 6000 টাকার পণ্য, তার মানে তোমাকে আমি 6000 টাকার একটা পণ্য পাঠাইছি 25% ডিসকাউন্টে, তোমার বলছি তুই 25% টাকা তুমি রাখবা। সমাপনী কত টাকা আসবে? আচ্ছা, খুব ভালো করে শুনো। মানে চালানের ব্যাপারটা এরকম, আমি তোমাকে 6000 টাকার একটা পণ্য পাঠাইছি, আমি বলছি তুমি 6000 টাকা এটা বিক্রি করবা, বিক্রি করে 25% তোমাকে ছাড় দেওয়া হলো, তাহলে এটার উপরে 25% করলে কত হবে? 10% করলে কত? 600, আর 10% 600, তাহলে 10 আর 10 20, আর 5% কত? 300, 6 6 12 আর 3 1500, টোটাল 25%। ঠিক আছে, 10% 600, 10% 600, 20% 5% 300, 1500, তাহলে 6000 থেকে 1500 বাদ দিলে 4500 টাকা বাকি থাকবে। এইটার নাম কি? এটা আছে তোমার ছাড়। ওকে, চালানি কারবারের পণ্য, এটা বুঝতে হবে যে ব্যক্তি বিক্রি করবে তার মুনাফা, ওকে, বা ছাড়, তার জন্য মুনাফা বলা হয়। তুমি বাটটা বলো না আবার, ঠিক আছে? মানে ব্যাপারটা কিরকম, আমি যাকে সেল করতে দিছি, আমি বলছি চালানি, মানে চালানি কারবারের পণ্য নিয়ে অনেক স্টোরি আছে আমার পেট বেজে, আমি ইন ডিটেলস পড়াইছিলাম, এখানে অনেক কিছু আছে, এখানে মুনাফা আছে, তৃতীয় পক্ষ, ফোর্থ পক্ষ, আমি রফিক স্যারের বইকে দিয়ে বুঝাইছিলাম, আমার এখনো মনে আছে। চালানি কারবারের পণ্য মানে বাকিতে বিক্রয় করতে দিতে হবে একজনকে, এত কিছু জানার দরকার নেই। যেই পার্সেন্টেজ থাকবে ওইটা, এই যে পার্সেন্টেজটা, এটা কার মুনাফা জানো? এটা হচ্ছে বিক্রেতার লাভ, মনে রাখবা, এটা হচ্ছে বিক্রেতার। আর এই যে 4500 টাকা, এটা কে পাবে জানো? এটা হচ্ছে উৎপাদনকারী বা যার পণ্য, উৎপাদনকারী। ওকে, তার মানে এখানে দুটা পক্ষ। ধরো আমার একটা বই তোমার আমি বললাম 6000 টাকা বিক্রি করো, তোমাকে আমি 25% ডিসকাউন্ট দেবো, ওই 20% তুমি যে বিক্রেতা, তোমার মুনাফা, তাহলে তোমার মুনাফা হচ্ছে ওইটুকু, বুঝতে পারছো? এখন এখানে আরো অনেক কিছু আছে, এখানে আরো অনেক হিসাব কথা, মানে তোমার কমিশন আর কি, বুঝতে পারছো? তোমার কমিশন। কিন্তু এখানে একটা কথা আছে, যদি এই পণ্যটা 7000 টাকায় বিক্রি হয়, তখন একটা কি হইলো, তখন পণ্যটার একটা মুনাফা বেরোবে, ওইটার হিসাব আলাদা। তাহলে আপাতত এইটুকু শিখো যে এইটা হচ্ছে বিক্রেতার কমিশন। ওকে, ডান। আসো, পুঞ্জীবিত অবচয় কি, এটা সারা দিন মাথায় রাখবা। বিপরীত সম্পত্তি থেকে একটা কোশ্চেন আসতে পারে, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট বলো বা ফ্রিতে যাই বলো, এটা আসলে নতুন করে আমার পড়ানোর কিছু নাই, একদম একটা স্ক্রিনশট নিয়ে নাও। বিপরীত সম্পত্তির জ্ঞাতি গোষ্ঠী নিয়ে যা আছে, এই যে এখানে স্ক্রিনশটটা 1 2 3, এগুলা তোমার জানো, যেইগুলা সম্পত্তিকে কমিয়ে দেয়। যেমন কি পুঞ্জীবিত অপচয়, কি কি নাম আছে? পুঞ্জীবিত অপচয় আছে, তার পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবলম্বন, পুঞ্জীবিত অবক্ষয়, তার অবচয় সঞ্চিতি। এই যে ব্যাপারগুলা কি তোমার হচ্ছে সম্পত্তি কমাই দেয়। যেমন স্পেশাল দেনাদারে বাট্টা সঞ্চিতি দেনাদারকে কমাই দেয়, এটা কিন্তু বিপরীত সম্পদ। এই টপিকস থেকে প্রশ্ন হবে। তাহলে আমি তোমাকে এই যেটা বললাম, এখান থেকে এর বাইরে যাবে না ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলা রহমত করে এর বাইরে যাবে না যদি এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? ওকে, এই যে এইটুকু পড়বা, এই যে এই কটার থেকে ইনশাআল্লাহ হবে। ওকে, আসো পরবর্তী স্টেপে যাই। দেখো ভাই, উত্তোলন, এটা ভেরি ইম্পর্টেন্ট। উত্তোলনের উপরে সুদ, এটা আমরা কেন পারি এটা জানি না। এই দুটো জিনিসে প্রবলেম হয়, উত্তোলনের সুদ আর মূলধন সুদ। যে কোনো কিছু সুদ ধরো না কেন, যার সুদক সেটা ক্রেডিট। ধরো উত্তোলনের সুদের ক্ষেত্রে মনে রাখবা, উত্তোলনের সুদ, উত্তোলন ডেবিট, ওই সুদ ক্রেডিট। ওকে, এটা মাথায় রাখবা, মুখস্থ করে ফেলতে পারো। মূলধনের সুদের ক্ষেত্রেও, মূলধন সারা জীবন কি হয়? মূলধন ক্রেডিট, তাহলে মূলধনের সুদ কি? ডেবিট। এইবার তুমি হিসাব করো কোনটা আয় কোনটা ব্যয়। যেটা আয় বলেই তো ক্রেডিট হয়েছে, রাইট? এটা ব্যয় বলে তো ডেবিট হয়েছে। আমরা প্রশ্নে ভুলে যাই যে এই উত্তোলনের সুদ কি ডেবিট, উত্তোলনের সুদ আয় নাকি ব্যয়। এই আয় ব্যয় যখন হিসাব করতে যাই তখন আমরা পারি না, এই মূলধনের সুদ কি আয় নাকি ব্যয়, এইসব আমরা পারি না। এক্ষেত্রে দেখো, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে হিসাব করি তখন মানে এই ঝামেলা না করে মনে রাখবা,
উত্তোলন সারা জীবন ডেবিট, ওর সুদ ও উল্টা আইসে ও ক্রেডিট। মূলধন সারা জীবনে ক্রেডিট, ও নতুন করে আইসে সুদ, ও সুদ আসলে ডেবিট। তাহলে যেই সুদ ডেবিট হয় ওটা ব্যয়, যেই সুদ ক্রেডিট ওটা আয়। বুঝতে পারছো? এখানে আর কোনো ঝামেলা হবে না। আমার মনে হয় এর থেকে সহজে তোমাকে এই দুটো জাবেদা কেউ বুঝাইতে পারবে না এবং আসলেই পসিবল না। ঠিক আছে? ওকে ফাইন, আসো দেখো সমাপনী মজুত পণ্য বেশি দেখালে কি হবে। এই কোশ্চেনটা, ওহ মাই গড ভাই, তুমি বিশ্বাস করো এই কোশ্চেনটা এতটা গুরুত্বপূর্ণ। আমি আগে তোমাকে বোঝানোর আগে আমি বলবো এটা স্ক্রিনশট দাও দ্রুত। যারা আমাদের সমাপনী ইয়ার চ্যাপ্টার আছে, নবম অধ্যায় বের করে ফেলো। আমি একটু যাদের কাছে বইটা নেই, ওরে মা দ্রুত দ্রুত স্ক্রিনশট দিও। এই কোশ্চেনটা খুব ডেঞ্জারাস। এই কোশ্চেনটা লাস্টে জগন্নাথে অথবা ফার্স্টে আসছে এরকম কোশ্চেন, মানে এই ইয়ার কোশ্চেন, এরকম সমাপনীমতের কোশ্চেন কিন্তু একটা আসছে। আমি এই কোশ্চেনগুলো নিয়ে আমার যে প্যাসফিলি দাগানো বই দিছিলাম না, সেখানে বারবার বলছিলাম যে এরকম একটা কোশ্চেন থাকবে। দেখো থাকছে। দেখো আমি আজকে একটা কথা বললাম, এটা একটু মাথায় রাখো। এই ব্যাখ্যা থেকে একটা কোশ্চেনের সম্ভাবনা আছে। এই ব্যাখ্যা থেকে যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখালে কি হবে। তুমি বিশ্বাস করো এটা এত ইম্পর্টেন্ট একটা ব্যাখ্যা। মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখালে কি হবে, আবার মূলধন জাতীয় ব্যয় না দেখালে কি হবে, মুনাফা জাতীয় ব্যয়। এই ব্যাখ্যা থেকে একটা কোশ্চেনের সম্ভাবনা আছে। কেন জানি আমার কাছে মনে হচ্ছে, কারণ এই ব্যাখ্যাগুলো কোনো বইয়ে নেই যে না দেখালে কি হবে এত সুন্দর করে। এটা ভেরি ইম্পর্টেন্ট, আমার কাছে সামনে সাথে দেখা দিলাম। ঠিক আছে, তারপরে তোমাকে এখন আমি সমাপনীর মধ্যে এটা আগে আমি ডিটেল শিখাই, তারপরে আমি তোমাকে বিস্তারিত দিচ্ছি। সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে ফেলো। ওদের কাছে বই আছে, আমি পেজ নম্বর বলে দেবো, কোনো সমস্যা। আমাকে একটু সময় দাও ভাই, তোমার সময় নষ্ট করতেছে না। তোমার প্রত্যেকটা মূল্যবান সময় আমার কাছে দাম আছে অনেক বেশি। হ্যাঁ, এই দেখো ভাইয়া, আমি কেন বলছি এই গুচ্ছ লাস্ট মেডিসিনের ব্যাখ্যা থেকে কমন আসবে, এটা আমি বলে দিলাম আজকের লাইভে। এই যে সমাপনী মজুত পণ্যের ভুল দেখছো, স্ক্রিনশট দাও। সমাপনী মজুত পণ্য বেশি দেখালে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে, নিট লাভ কি হবে। সমাপনী উৎপন্ন কম দেখালে কি হবে, কি হবে। সমাপনী উৎপন্ন সম্পদ দায়ের পরিবর্তন, এই যে দেখছো, স্ক্রিনশট দাও 1 2 3, স্ক্রিনশট দাও 1 2 3। এখান থেকে কোশ্চেন হবে। এটা স্ক্রিনশট দাও। অলিক সম্পদ কোনগুলো, ক্ষয়িষ্ণু সম্পদ কোনগুলো, স্ক্রিনশট দেখেন তো কোশ্চেন হবে। ফার্স্ট এখান থেকে কোশ্চেন হলে এখান থেকে হবে। দ্রুত। এখান থেকে একটা কোশ্চেন হবে, আর্থিক বিবরণীর অংশ কয়টি, আর্থিক বিবরণী কয়টার অংশ কয়টি, কোশ্চেন হলে এখান থেকে হতে পারে। এই ব্যাখ্যা থেকে একটা কোশ্চেন হতে পারে। মানে এই কোশ্চেনগুলো হিট। অস্পৃশ্যনের সম্পদ, তোর জ্ঞাতি গোষ্ঠী যা আছে সব এখানে চলে আসছে আসন্ন সম্পদের মধ্যে। মানে এক কথায় যা দিব, মানে জাস্ট পড়বা, মানে বলবা। মানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট শুধু যে যা যা বলতেছি একটু নোট করে নিও প্লিজ। ঠিক আছে? ওকে, আচ্ছা এটা হচ্ছে কত, এটা 94 নাম্বার পেজ। আসো তো সমাপনী মজুত পণ্য দেখো। তো সমাপনী মজুত পণ্য কি বোঝাবো আর তোমাকে বলেই তো দিলাম, নিট আয় ও ব্যয় কি হবে। মানে একটু আগে তো ছক দেখাই দিলাম যে এটার অ্যান্সার কি হবে। আসলে সমাপনী মজুত পণ্য বেশি হলে কি হয়, যখন মজুত পণ্য বেশি হয় বিক্রিত পণ্যের ব্যয় কম হয়। ওকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি কম হয়, বিক্রিত পণ্যের ব্যয় কম হলে কি হবে, বিক্রিত পণ্যের ব্যয় কম। সমাপনী পণ্য বেশি হলে বিক্রিত পণ্যের ব্যয় কম। সমাপনী মজুর সাথে বিক্রিত উল্টা সম্পর্ক, রিভার্স সম্পর্ক। ঠিক আছে, সব ওকে ফাইন। সমাপনী মজুর সাথে বিক্রিত পণ্যের ব্যয় কি কম হয়, আর ব্যয় কম হলে লাভ কি হবে, লাভ বেশি হবে। তাহলে নিট আয় এবং ব্যয় এখানে ভেরি ইম্পর্টেন্ট। দেখো ব্যয় কি, বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুরে বেশি হলে বিক্রিত পণ্যের ব্যয় কম, লাভ বেশি। তাহলে এখানে আগে আছে নিট আয়, তাহলে এটা কি হবে, বেশি। ব্যয় কি, কম। আমি পরীক্ষার অ্যান্সার বের করছি আগে ব্যয়, তাহলে ব্যয় পরে লাভ, কিন্তু এখানে আছে আগে আয় এক পরে ব্যয়। তাহলে এইভাবে সাজাতে হবে। আমি যদি চিন্তা করি ব্যয় আর লাভ বেশি, হবে না অ্যান্সার। অ্যান্সার এই যে আগে আছে নিট আয়, তাহলে নিট আয়টা কি বেশি, এই যে বেশি, তাহলে এই যে বেশি কম। মানে আমি বলতে চাচ্ছি তোমার সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে এটার মতো। তুমি যেটা বের করবা এক্সপ্লেন ওই সিকোয়েন্সে অ্যান্সার করলে কিন্তু হবে না, কারণ ওই সিকোয়েন্সে ব্যয় আগে লাভ পরে, আর এই সিকোয়েন্সে আয় আগে ব্যয় পরে। বুঝতে পারছো সিকোয়েন্সটা কথা কি ক্লিয়ার? আমি কোন সিকোয়েন্সের কথা বলছি ক্লিয়ার বুঝছো? ওকে, থ্যাংক ইউ। ওকে আসো দেখো ভাইয়া, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এইটা একটা কোশ্চেন। এটা খুব ইজি কোশ্চেন, এটা আমার আসলে এখন পড়ানো খুব বোকামি।
তোমরা এই কোশ্চেনগুলো কি এখন বেসিক করলেই পারবা, মানে এখন তোমাদের এমন একটা অবস্থা হয়েছে নিম্নের কোনটি ফলে মোট সম্পদ অপরিবর্তন। আমি কি একটু আগে বলেছিলাম এরকম কোশ্চেন আসবে, মোট সম্পত্তি অপরিবর্তন মানে কি একটা এ প্লাস হবে একটা এ মাইনাস হবে। আমি বলেছিলাম যে এরকম কোশ্চেন হবে যে একটা সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি হ্রাস, দায় বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি, ওই বৃদ্ধি, মনে আছে? তাহলে দেখো, তাহলে এই কোশ্চেন পারতে হলে কি অপরিবর্তন মানে কি, এই কথাটা তোমার কাছে নতুন থাকতে পারে। কোনটির ফলে মালিকানা সত্ত্ব অপরিবর্তন। আমার ভাই বোন তোমাদের রিকোয়েস্ট করি কথাগুলো একটু মন দিয়ে শোনো। তাহলে অপরিবর্তন মানে একটা প্লাস হয় একটা মাইনাস হয়। ওকে, বলতে পারে কোনটির ফলে দায় অপরিবর্তন, তাহলে একটা মাইনাস আর একটা প্লাস। তাহলে এই অপরিবর্তন কথাটা মানে হচ্ছে একটা বাড়বে একটা কমবে, বুঝতে পারছো? ওকে, অপরিবর্তন কথাটা মানে কি একটা বাড়বে একটা কমবে। দেখো তো, শেয়ার ধারা নগদ প্রণয়ন, শেয়ার করায়, নগদের শেয়ার করাই করছো তুমি, নগদের শেয়ার করাই করলে কি হবে, শেয়ার একটা অ্যাসেট কিনছো, নগদ টাকা চলে গেছে, এ প্লাস এ মাইনাস। দেনাদার থেকে আদায়, নগদ টাকা ডেবিট, এ প্লাস, দেনাদার আমার ক্রেডিট, এ মাইনাস। বন্ড বাবদ করা, আচ্ছা এইখানে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা সবাই জানি, খুব ভালো করে শোনো, আমরা সবাই জানি এখানে জাবেদার ভেরি ইম্পর্টেন্ট। বন্ড করা, আমরা জানি বন্ড একটা দায় বা ঋণ, স্যার ওইটা বাবদ নগদ প্রদান, তাহলে আমরা কি হবে, তাহলে আমরা বলতে পারি যে বন্ড বাবদ, বন্ড যদি দায় হয় তাহলে আমরা বলতে পারি এ মাইনাস এল মাইনাস। সবাইকে এটার জাবেদার সাথে একমত বলো? বন্ড ক্রয় বাবদ প্রদান, আচ্ছা বন্ড তো একটা দায়, তাহলে দায় বাবদ নগদ টাকা দিছি, তাহলে এটা হতে পারে কি নগদ দায় এল মাইনাস আর এ মাইনাস। তোমরা কিন্তু এটা বলতে পারো, লজিক্যাল মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ড যখন ক্রয় বলবে লাইকা ইনভেস্টমেন্ট, এটা তোমার জন্য ইনভেস্টমেন্ট, তোমার জন্য এক প্রকার বিনিয়োগ, কারণ তুমি বন্ড ক্রয় করছো, ক্লিয়ার? কিন্তু যে কোম্পানি বন্ডটা ইস্যু করলো তার জন্য এটা দায়, ওই কোম্পানির জন্য, তোমার জন্য, তুমি বন্ড কিনছো লাইকা ইনভেস্টমেন্ট, বাট যেই কোম্পানির ক্ষেত্রে তুমি তো ব্যক্তি, তুমি অ্যাজ এ পার্সন হিসাবে এটা একটা ইনভেস্টমেন্ট, তাহলে বন্ড করায় মানে তুমি একটা অ্যাসেট কিনছো, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, তাহলে বন্ড তোমার জন্য একটা বিনিয়োগ, বন্ড অথবা বিনিয়োগ, শেয়ার অথবা বিনিয়োগ, তুমি যখন কিনছো ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে এটাও এ প্লাস এ মাইনাস। স্যার কখন বন্ডটা তাহলে কেন আমরা দায় বলি, ঋণ, আমরা ঋণপত্র কেন বলি, এটা কোম্পানির জন্য, নট লাইক এ পার্সন। তুমি একজন পার্সন হিসাবে বন্ড একটা তোমার জন্য অ্যাসেট, আর কোম্পানির ক্ষেত্রে এটা একটা দায়, বুঝেছো? ক্লিয়ার? ওকে ওকে ফাইন। এখন যদি এখানে বলতে হবে বন্ড ইস্যু করা হলো, ক্ষেত্রে কোম্পানি, বন্ড ইস্যু ক্ষেত্রে কি কোম্পানির ক্ষেত্রে যায়, তো ওকে আসো দেখো, মোট সম্পদ, মোট দায়, সম্ভাব্য দায়, এইটাই কোশ্চেনটা কেন তোমাকে দেওয়া হয়েছে, দেখো মনে রাখবে এই কোশ্চেনটা অনেক ইজি। সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানাত্ব অ্যান্সার শেষ। তো এই কোশ্চেন দেওয়ার মানে সম্ভাব্য কোনো কিছু, সেই সম্ভাব্য সম্পাদক বা দায় আমার হিসাব বিজ্ঞান আসবে না, কেন? রক্ষণশীলতার নীতি, সম্ভাব্য, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, রক্ষণশীলতা অনুযায়ী না, সরি, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, ভুলে গেছি, আহারে কতদিন ভুলে গেছি। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী সম্ভাব্য দায় অথবা সম্ভাব্য সম্পদ কোনো কিছুই আমার রামিলে হিসাব বিজ্ঞানে আসবে না, ঠিক আছে? তাহলে এই জন্য তোমাকে এগুলা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট, এই লেনদেনটা তোমরা এগুলা পেঁচাই ফেলো। সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো বিলের টাকা পাওয়া যায়নি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যদি বলতে পাওয়া যায়, কিন্তু সেবা প্রদান করে পাওয়া গেছে, তা জাবেদা কি হইতো, সেবা প্রদান করে পাওয়া গেছে মানে নগদান ডেবিট আর সেবা আয় ক্রেডিট, জাবেদা ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে সেবা প্রদান করে টাকা গেছে, বিলের টাকা পাওয়া গেছে, দ্যাটস মিন নগদান ডেবিট আর সেবা আয় ক্রেডিট, এ প্লাস আর ওই প্লাস। যখনই পাওয়া যায়নি বকেয়া আয় অথবা প্রাপ্য আয়, তার নাম বকেয়া আয় বা প্রাপ্য আয় ডেবিট আর আয় ক্রেডিট, তার মানে এখানে এ প্লাস আর ওই প্লাস। দেখো এখানে একটা কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা, জাবেদার অ্যান্সারের ক্ষেত্রে দুটাই এক, এখানেও এ প্লাস, ওখানে ওই প্লাস, এখানেও এ প্লাস ওই প্লাস। জাবেদা যখন পরীক্ষাতে আসে এখানে বলছে যে কি চলতি সম্পদ আর মালিকানা, অ্যান্সার ঠিক আছে, কিন্তু জাবেদা যদি চাইতো
সেই ক্ষেত্রে সেবা প্রদান করে টাকা পাওয়া গেছে, এটা আছে, এটা জাবেদা। আর এখনো পাওয়া যায়নি, এটা জাবেদা। তাহলে জাবেদা আসলে কিন্তু অ্যান্সার ভিন্ন হইতো। তাহলে আমি বোঝাতে চাচ্ছি সমীকরণ ঠিক থাকলেও জাবেদা আলাদা। ক্লিয়ার? সমীকরণ ঠিক থাকলেও জাবেদা। ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসো। তাহলে বুঝছো সমীকরণ ঠিক থাকলেও জাবেদা আলাদা। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো? সমীকরণ ঠিক থাকলেও কি জাবেদা আলাদা। বলে না চোর হলেও স্বভাব ভালো আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। একটু ফুটবল খেলি, আর কি করব, তোমরা একটু রেস্ট নাও। দাঁড়া অধ্যায় শেষ করে দিই। আচ্ছা, এই কোশ্চেনগুলার করার ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম, বছর শেষের সম্পত্তি কত। আমি তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? এ সমান সমান এল প্লাস ওই, এইগুলার ক্ষেত্রে এটাও চাইতে পারে, এটাও চাইতে পারে। এখন এটা চেয়েছে, দেখুন এটা চেয়েছে পার্ট কয়টা? দুইটা। তাহলে সম্পত্তি কত? বছর শুরুতে দেখো মালিকানা সত্ত্ব আছে, দায় আছে, সম্পদ নাই। তুমি একটা বিপদে পড়ে গেছো। না ভাই, বিপদে পড়া লাগবে না, মালিকানা সত্ত্ব আর দায়, এই যে দুইটা, এই দুইটার কম্বিনেশন আমাকে বলো তো, সম্পদ আর দায় যা, মালিকানা সত্ত্ব আর দায়, ওই আর এল, এই দুটা যা, এই এ তা। তাহলে 1600 আর 600, 2200, 16 6 2275 হচ্ছে সম্পদ। তাহলে পার্ট অনের দুইটা অংশই কাজ আছে। কেউ একজন কোশ্চেন করছিল, ভাই পার্ট অনের তো আপনি একটা অংশের কাজ নিলেন, দুইটা কেন নিলেন না? তাহলে বুঝতে পারছো দুইটা অংশের কাজ কখন হচ্ছে? যখন পূর্ণাঙ্গ ইনফরমেশন নাই। তাহলে পার্ট অন থেকে যদি এখানে সম্পত্তি দেওয়া থাকতো, আমি শুধু সেটাই বসাতাম, বাকি টুক দিতাম না। যেহেতু এখানে সম্পত্তি দেওয়া নেই, সেহেতু আমি দুইটা অংশ নিয়েছি। বুঝেছো? এবার বুঝতে পারছো পার্ট অনে কখনই দুইটা অংশের কাজ আছে। মানে তোমরা কি এই টপিক ক্লিয়ার হইছো? তোমরা কি এই টপিক ক্লিয়ার হইছো? হ্যাঁ, বিরতি দেবো। ওকে, এবার আসো। এই বছরে মালিকানা সত্ত্ব কমেছে, তাহলে এটা যদি কমে এটাও কমবে। কত? 120। কেন ভাইয়া? মালিকানা সত্ত্ব যদি কমে যায়, আমার এই এও কমবে। তাহলে মালিকানা সত্ত্ব কমে গেলে এ কমে কেন? কারণ সমান সমান এই পাশে কমলে এই পাশে কমে। দায় বেড়েছে, তাহলে এটা যদি প্লাস হয়, এটা কি হবে? প্লাস হবে। কেন? সমান সমানে এই পাশে প্লাস হলে এই পাশে প্লাস হয়। আর আমার অ্যান্সারের ফোকাসটা তো এখানে। তাহলে আমি এই সমীকরণের এ চাক, এল চাক বা ওই যা চাক অ্যান্সার বের করতে পারো, আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো খুব ভালো করে শোনো, এই কোশ্চেনটা ক্লিয়ার। এইখানে দেখো, এইটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সমীকরণ থেকে কিন্তু অনেকটা ভুল করে, এইচএসটির কোশ্চেন আমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ, এটা এমবিএস টেডিক্রে, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ, একটা প্রথম কথা, উত্তীর্ণ যখন বলবে তার মানে এটা সমীকরণ চেয়েছে। অগ্রিমের মেয়াদ উত্তীর্ণ মানে অগ্রিম আয়ের সমন্বয় জাবেদা। ওকে ফাইন। তাহলে অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ মানে এক কথায় সমন্বয় জাবেদা। বকেয়া ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ সমন্বয় জাবেদা। মেয়াদ উত্তীর্ণ মানে সমন্বয় জাবেদা। ওকে ভাইয়া, ওকে ফাইন। তাহলে আসো, অগ্রিম আয় আমরা সবাই জানি, আয় সারা জীবন কি হয়? ক্রেডিট। আর তাহলে বাকি কি? অগ্রিম আয় কি হবে? ডেবিট। আমার সমন্বয় জাবেদার ক্লাস যারা করেছো তাদের কাছে সমন্বয় জাবেদা পৃথিবীর সব থেকে সহজ। আমি তারপরে বলে দিই অগ্রিম আয়ের সম্বন্ধে কেমনে মনে রাখবা, ষোলোটা ট্রিক্সে এইভাবে মনে রাখবা। অগ্রিম আয়, তাহলে আয়, আয় সারা জীবন ক্রেডিট হয়, হোমরে গেলে ক্রেডিট, ও বিয়ে করতে গেলে ক্রেডিট, ও যদি ড্যান্স করতে তাও ক্রেডিট, ও যদি আত্মহত্যা করতে তাও ক্রেডিট। তাহলে আয় ক্রেডিট মানে আয় ক্রেডিট, তাহলে আয় ক্রেডিট মানে আয় ক্রেডিট। তাহলে এখানে অগ্রিম আয়, অগ্রিম আয়, তাহলে বাকি আছে কি? অগ্রিম আয়। তাহলে অগ্রিম আয় ওর ডেবিটই বসা দিলাম কান ধরে, কারণ ডেবিটই জায়গা ফাঁকা আছে তাই বসা দিচ্ছি। তাহলে আয় ক্রেডিট মানে কি? ওই প্লাস, কারণ ওই প্লাস হলে হয়। আর অগ্রিম আয় একটা দায় হিসাব, আর দায় কখন ডেবিট হয়? এল মাইনাস হলে, মানে দায় ক্রেডিট হলে কি হয়? এল মাইনাস। তাহলে বলতে পারি এল মাইনাস আর হচ্ছে ওই প্লাস। ওকে ক্লিয়ার? এভাবে কিন্তু মনে রাখা যায়। তাহলে এই মেয়াদ উত্তীর্ণের কথা থেকে ভয় পাওয়া যাবে না। এর মানে তোমার কাছে চাইছে যে তুমি এটা কও যে ভাই অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ মানে এটাই বোঝাচ্ছে যে হচ্ছে তুমি সমন্বয় জাবেদা করো। ঠিক আছে, ওকে ফাইন। একটু দেখো, এই কোশ্চেনটা তোমাকে আমি আগে পড়াই ফেলছি। এই সমন্বয় জাবেদা থেকে কোশ্চেন আসে। আবার এখানে বলতে পারো মেয়াদ উত্তীর্ণ হিসাব সমীকরণে না দেখালে কি হবে? যদি এই কোশ্চেনটা এরকম বলতো না দেখালে কি হবে, তখন কি হতো? তখন উল্টা হতো, তখন হতো এল প্লাস আর হচ্ছে ওই মাইনাস। না দেখালে তখন ব্যাপারটা রিভার্স হয়ে যাবে, উল্টা। মজা পাইছো? আমার উপর রাগ করতেছো তুমি? এবার তুমি মন থেকে বলো, আমার আর 10টা কোশ্চেন সময় দেওয়া হয়ে গেছে, তারপর তোমার কাছে আমি একটা কোশ্চেন করবো, আমার অ্যান্সার দিও। তোমরা আমারে প্লিজ আমার উপরে কষ্ট পাও না, আমি তোমাদের জন্য কষ্ট করতেছি কেন জানো? যাতে আমার এই ব্যাস মনে রাখো, কারণ বলেছি তো এটা আমি শেষ দিব, যা দিব শেষ, মানে এমন দেয়া দিব
তোমার লাইফে আমার পরীক্ষার হলে আমার 10 বার স্মরণ করবা, মানে অ্যাকাউন্টিং ভাষায় আর পড়া লাগবে না ইনশাল্লাহ। ডেবিট উদ্বৃত্ত, এই জায়গাতে কি কোশ্চেন হবে দেখো, কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট, এখান থেকে প্রশ্ন হবে। আমি এক কথায় তোমাকে বলে দিছিলাম, মনে আছে, সব মানে ডেবিট, এই তিনটা বৃদ্ধি পেলে ডেবিট, এক কথায় এর জেরও ডেবিট, হ্যাঁ এর জেরগুলো ডেবিট। আর আদম, সংখ্যা মনে রাখছিলাম আদম, এই তিনটা সারা জীবনের জন্য ক্রেডিট। তাই সব মানে খোঁজো তুমি, সম্পদ ব্যয় উত্তোলন, এই তিনটার বৃদ্ধি পেলে ডেবিট, এর জেরটাও ডেবিট। আদম, এই তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট, এর জেরও ক্রেডিট। এবং এই জিনিসটা মানে এই মালটা আর কি, এইটুকু আমার এই লাস্ট মেডিসিন বই এত সুন্দর করে দেওয়া আছে, তুমি দেখলে পুরো পাগল হয়ে যাবা। ওইখান থেকে ভালো করে সুন্দর করে মজা করে আনন্দের সহকারে তুমি ভালো করে পড়ে নিবা, বুঝতে পারছো? এই দেখো, এই যে সুন্দর করে দেওয়া আছে, নাই কি এখানে, শুধু বলবা আবার এর ব্যাখ্যা পড়লেই হিট, আর কিছু লাগে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো ভাই, দেখো একটা কথা বলি, একই সাথে এখানে ভালো করে বুঝো, একই সাথে দায় হ্রাস, মানে দায় হ্রাস মানে মাইনাস, আবার দায় বৃদ্ধি কোন লেনদেন, আমি কি তোমাকে বুঝাইতে পারছি? এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। একটু আগে একটা কোশ্চেনে কি তোমার আমি বুঝাইছিলাম, ওই যে মোট সম্পত্তি অপরিবর্তন, তাহলে এ মাইনাস এ প্লাস বলেছিলাম। একই সাথে দায় হ্রাস আর দায় বৃদ্ধি যে কথা, অথবা ও মা দায় অপরিবর্তন, একই কথা না ভাইয়া? তাহলে তোমাকে খুঁজতে হবে কোনটা দ্বারা এল মাইনাস আর এল প্লাস। দেখো, ব্যাংক ঋণ পরিশোধ, এখানে নগদ টাকার সম্পর্ক আছে, হবে না, কারণ এখানে নাই। পাওনাদারকে বিল পরিশোধ, পাওনাদারকে বিল পরিশোধ করছো, তাহলে পাওনাদারকে তুমি একটা বিল দিছো, ওকে ফাইন। তো পাওনাদারকে বিল দিলে তোমার কি হবে? পাওনাদারকে নগদে পরিশোধ, ওকে, বিল পরিশোধ, বিলে পাওনাদারকে বিলে পরিশোধ, পাওনাদারকে নগদে পরিশোধ করলে কি হবে? পাওনাদার ডেবিট, নগদার নগদ টাকা আছে, তুমি পাওনাদারকে পরিশোধ করেছো, পাওনাদার ডেবিট। এখন এই কি পরিশোধ? বিল দেছো, এই বিলটা ক্রেডিট। ওরে ভাই, এই বিলটাও তো একটা প্রদেয় বিল, মানে এটাও একটা নোট, মানে ব্যাপারটা হচ্ছে পাওনাদারকে, পাওনাদার তুই আমার কাছে টাকা পাবি, ক্যাশ টাকা নাই, এই নোটটা নে, এটা জামানত স্বরূপ, তো এই বিলটা তোর দিলাম, তুই আমার মাফ করে দে, এই বিলটা তোর জামানত রাখ। তাহলে এই বিলটা দিলাম মানে কি, এটাও একটা দায় সৃষ্টি, মানে দায় ধারা দায় পরিশোধ, বুঝতে পারছো ব্যাপারটা? মানে একটা পাওনাদার সে টাকা পাইতো, তার ক্যাশ না দিয়ে কোনো একটা নোট দিছো, কোনো একটা বিল দিছো বা কোনো একটা নোট দিছো, তাহলে এখানে বলতে পারে এই বিল অথবা নোট, ওকে, তাহলে বিল অথবা নোট কোনো কিছু দিছো, দ্যাটস মিন তো আর একটা দায় সৃষ্টি হয়েছে, কিন্তু তুমি সেটা জামানত পাইছা আলটিমেটলি, তার মানে পাওনাদার ডেবিট আর সেই প্রদেয় বিল বা প্রদেয় নোট ক্রেডিট, তাহলে এল মাইনাস এল প্লাস। আমার কথার মেসেজটা ক্লিয়ার? আজকের প্রশ্ন অ্যানালাইসিসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ছিল এটা, সবাই বুঝছো? বুঝছো ব্যাপারটা কি ক্লিয়ার হইছো? তাহলে মানে এরকম থাকতে পারে যে একই সাথে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা হ্রাস, দায় হ্রাস, দায় বৃদ্ধি অথবা দায় অপরিবর্তন, একই কথা। থ্যাংক ইউ। এখানে বাকি আর 3টা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা জগন্নাথে কিন্তু এসে গেছে, এই যে ব্যবসায়তে ক্ষতি, চুরি বা বিবিধ ক্ষতি একই জিনিস, চুরি বা বিবিধ ক্ষতি একই। যে আমি বলেছিলাম যে দেখ ভাই, এই কোশ্চেনটা হুবহু কমন না পড়লেও পরোক্ষভাবে কমন, এই কোশ্চেন কিন্তু এসে গেছে, যে বিবিধ ক্ষতি বা চুরি আসছে না জগন্নাথে, যারা পরীক্ষা দিছো, কিন্তু এটা পাস্টের কোশ্চেন, মানে পটুয়াখালীর কোশ্চেন। তো চুরি বা বিবিধ ক্ষতি যাই হোক, সেটা ক্ষতি আমার ডেবিট হলে ওই মাইনাস আর নগদান মাইনাস, তাহলে কি নগদান কমবে, খরচ বাড়বে। প্রস্তাবিত লভ্যাংশ, এইটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রস্তাবিত লভ্যাংশ মানে কি? প্রস্তাবিত নগদ লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ, এটা তোমাকে আমি বিস্তারিত পড়াইছি, এই কোশ্চেন দেখার দরকার নেই, ওকে ফাইন, কেন দরকার নেই? কারণ এটার ইন ডিটেলস তোমাকে আমি স্ক্রিনশট সহ দিয়েছি, ওকে ক্লিয়ার, স্ক্রিনশট সহ। কিন্তু এখানে কি বলেছে, এটা কোথায় যায়? যখন লভ্যাংশ ঘোষণা করা হয়, লভ্যাংশ ঘোষণা তখন কি আমার দায়ের দিকে যায় না? লভ্যাংশ ঘোষণা করা হয়, আমি বলেছিলাম লভ্যাংশ ঘোষণা দায় সৃষ্টি হয়, আর দায় কোন দিকে থাকে? এ সমান সমান এল প্লাস ওই, তো দায় থাকে হাতের সমান সমানের, এটা বাম পাশ, এটা ডান পাশ। এই কোশ্চেন আমার বাপের জন্ম এমনের প্রথম দেখছি, এই কোন দিকে থাকে? ডান দিকে থাকে, ঠিকই তো আছে, হ্যাঁ। দেখছো ঘোষণাকৃত লভ্যাংশ এটা কি? এক প্রকার দায় না, ওয়ান কাইন্ড অফ দায়, আমি বলেছিলাম লাইবিলিটিস। তো এটা কোন পাশে থাকে? হাতের ডান পাশে, কারণ দায় ডান পাশে থাকে, বুঝছো? 2/10 এরকম কোশ্চেন, এটা তো দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন, এটা আমি পড়াবো। মূলধন বৃদ্ধি কত, এই কোশ্চেন তো পড়াইছি। সমীকরণ,
সিলেট বোর্ড। ভাই আপনি বলতে পারেন আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি সিলেট বোর্ড, আপনি এইচএসসির কোশ্চেন করাচ্ছেন, একটু সবুর করো, রুকো যারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাহলে এইচএসসির কোশ্চেন কেন কপি করলো আমার বলো? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ নাকি শাস্ত্র এই বছর এইচএসসির কোশ্চেন কপি করছে কেডা? এই কোশ্চেন অ্যান্সার দাও আমাকে। এইচএসসির কোশ্চেন তাহলে কেন কপি করলো, আমাকে এই কোশ্চেন অ্যান্সার দাও। আমার কথা রাগ করলে আমি খুবই কষ্ট পাবো, রাগ করবো না আমার কথায়, তোমরা রাগ করবো না, আমাকে এটা বলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ না শাস্ত্র কোনটা? হ্যাঁ জগন্নাথ তো মনে হয়। এইচএসসির কোশ্চেন তাহলে কেন কপি করলো বলো? আর এইচএসসির কোশ্চেনগুলা যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলা আমি তোমাদেরকে বারবার বলতে, তোমরা পড়ো, আমি প্রমাণ সহ দেখাচ্ছি, একটু ওয়েট করো, জাস্ট আমাকে একটু সময় দাও, আমি প্রমাণ সহ দেখাচ্ছি। এই দেখো, এই যে আসো, এটা কি জগন্নাথ বিশ্ব শিফট 3। এই যে এইচএসসির কোশ্চেন কেন কপি করলো বলো আমারে? এই যে এইচএসসির কোশ্চেন, এই যে বেতন 14,000 টাকা, ওখানে ছিল 1,40,000, মাসিক বেতন 1500, জগন্নাথ ছিল 1600, উদ্বৃত্ত পত্রের পদ বেতন কত? জগন্নাথের শিফট 3 প্রশ্ন কমন। এই দেখো, এই যে এই প্রশ্নটা জগন্নাথ, তাহলে আমার বলো এইচএসসির কোশ্চেন এটা কিসের কোশ্চেন? এই দেখো ঢাকা বোর্ডের কোশ্চেন, পাইছো? তাহলে এবার তুমি আমার জবাবটা দাও, আমি তো প্রমাণ নিয়ে রেডি, তুমি আমার বলবা আপনি ভাও মারতেছেন, এবার বলো তুমি আমাকে। তার মানে এইচএসসির কোশ্চেন থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে ওগুলা পুরো লাস্ট মেডিসিনই একদম সেইভাবে দেওয়া আছে, বুঝতে পারছো? একদম বলছো এর আগের বছর ঠিক রমজানের রাত জেগে ভাইয়ের ক্লাস করতে, এখন পাবলিকান লাস্ট মেডিসিন একটা বুম। এস এম সিয়াম নিহাল, তুমি কোন ইউনিভার্সিটি যাও ভাই একটু জানিও। থ্যাংক ইউ সো মাচ, মানে তুমি যে মনে রাখছো এটাই আমার কাছে অনেক বড় কিছু। ওকে ফাইন, আসো ভাইয়া, এবার আসো। তাহলে এই জায়গাটা তাহলে আমার কেমন কোশ্চেন, দেখো কোশ্চেনের দাসটা একটু খেয়াল করো। বলেছে হাসিবের দায় ছিল 30,000 টাকা, ঠিক আছে, মূলধন ছিল এত টাকা, যদি দায় এত টাকা হ্রাস পায়, সম্পদ হ্রাস বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পাবে কত? প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এত সময় পড়ছিলাম মালিকানা সত্ত্ব কত বৃদ্ধি কত, এখন বলছে মূলধন বৃদ্ধি কত, সিলেট বোর্ড 2023। কিরে ভাই এ তুই ফাজলামি শুরু করলি, মূলধন বৃদ্ধি কত? এটা আবার কেমন কথা ভাই রে? এই মূলধন বৃদ্ধি কত যে কথা, মালিকানা সত্ত্ব বৃদ্ধি কত যে কথা, একই কথা, কিন্তু তোমার মাথা পুরো ঘুরে গেছে যে ভাই এটা আবার কোন ধরনের কথা। আমি তো মালিকানা সত্ত্ব বের করতে জানি, কিন্তু এখানে মালিকানা তো বৃদ্ধি চাইছে, তাহলে তোমার মাথা ঘোরার দরকার নেই, সমান এল প্লাস ওই। আসো, তাহলে শুরুতে মূলধন ছিল কত? 40, এটা দিলাম 40,000, কারণ আমার মূলধন চাইছে আনসার। দায় হ্রাস, এটা হ্রাস হলে এটাও হ্রাস, কত? 10,000 টাকা হ্রাস। সম্পদ এত টাকা কি বৃদ্ধি, সম্পদ যদি প্লাস হয় এটাও প্লাস 10,000। আসো, তাহলে দেখো সম্পদ কি হয়েছে, প্রথমে কি ছিল? দায়, মূলধন ছিল এত টাকা, যদি দায় এত টাকা হ্রাস পায়, সম্পদ এত টাকা বৃদ্ধি পায়, তাহলে মূলধন কত টাকা বৃদ্ধি পাবে। তো দেখো প্রথমে কি আছে, প্লাস মাইনাস 40, একটু ক্যালকুলেশন নতুন করে করি, এ সমান সমান এল প্লাস ওই, ভালো করে বুঝো। বছরের শুরুতে সম্পদ ছিল এত টাকা, মূলধন ছিল এত টাকা, ঠিক আছে ফাইন। আসো, তাহলে এই জায়গাটায় আমার মূলধন হচ্ছে 40,000 টাকা বছর শুরুতে, বা মালিকানা সত্ত্ব যাকে বলে। দেখো যদি বলেছে এখানে মূলধন, হ্যাঁ মূলধন, দায় এত টাকা হ্রাস, দায় যদি হ্রাস পায় মানে এটা মাইনাস হলে এটা প্লাস হবে, কত টাকা? 10,000 টাকা, ওকে ফাইন। তো হ্যাঁ, সম্পদ এত টাকা বৃদ্ধি, তাহলে এটা সম্পদ যদি প্লাস হয় এটাও প্লাস হয় 10,000 টাকা। তাহলে বলো তো আমাকে 40, 50, 60, টোটাল 60,000 টাকা। বলেছে কত টাকা বৃদ্ধি পাবে, আগে ছিল 40, এখন যে 60, তাহলে 20,000 টাকা বৃদ্ধি। সবাই ক্লিয়ার? দেখছো প্রশ্নের মধ্যে একটু ভ্যারিয়েশন কি পাইছো? এই যে এইচএসসির কোশ্চেনগুলো কিন্তু সহজ না, তুমি এইচএসসিতে সব বোর্ডের কোশ্চেন সলভ করে আসোনি, তুমি বলতে পারবা যে পাঁচশো আসনি। এইচএসসির সময় আমি অ্যানালাইসিস করাই আইছি আমার স্টুডেন্টদের যারা কাছে, আবার এইচএসসি স্টুডেন্ট তো সিরিয়াস না, অথচ এই কোশ্চেনগুলোর প্যাসেজ এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু চলে আসে। এখন এখানে যদি একটা এই গায়ে একটা কোশ্চেন এরকম আসতে পারে, ভাই অসম্ভব কিছু না, মূলধন না বলে বলতে পারে মুনাফা বা হচ্ছে ক্ষতি কত। দেখো তো ভাইয়া, মূলধন 40 থেকে যদি 60 হয় তার মানে কি, মুনাফা না ক্ষতি? অবশ্যই মুনাফা হলে মূলধন বাড়ে, তাহলে মুনাফা 20,000। দেখছো, তাহলে কোশ্চেনের প্যাচটা কি ক্লিয়ার? এখন তুমি আমাকে বলবা ভাই এটা তো এইচএসসিতে হুবহু কমন আসলো না, আমি তো বললাম এভাবে কোশ্চেন আসতে পারে, তাহলে এই কোশ্চেনের প্যাটার্ন কোশ্চেন কিন্তু মিলে যাইতে পারে।
আমি তো জানি না কি কোশ্চেন হবে, বাট আমার প্রখর প্রশ্ন হচ্ছে আমার সবকে তুই শেখো, আমার মধ্যে যা আছে সব নিয়ে যাও, পরীক্ষা হলে তোমাকে না আটকাইতে পারে। তাহলে মুনাফা বা ক্ষতি তুমি কেমনে বুঝলা? কারণ মূলধন আগে ছিল 40, এখন নিচে 60। মুনাফা, মূলধন বাড়ে কখন? মুনাফা হলেই বাড়ে, তাহলে দ্যাটস মিন এখানে মুনাফা হয়েছে। যদি এখানে কম হইতো তাহলে অ্যান্সার কি হতো? ক্ষতি। সবাই কি বুঝতে পারছো? অ্যান্সার হইতো ক্ষতি। তাহলে তোমাকে আমি 3-4 প্যাটার্নে শিখাইলাম, তোমাকে আটকাবে কি ইনশাআল্লাহ? তোমাকে আটকানোর মতো কি পাওয়ার ইনশাআল্লাহ হয়তো কারো থাকবে না, ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। রমাদান মাস অ্যাডমিশন কেন্দ্রের জন্য বোম। ভাই এটা সত্যি কথা বলছি। রমজান মাসটা এমন একটা মাস, এই মাসের আমার যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো যদি তুমি কাজে লাগাইতে হবে। এবং আমি এমন একটা সত্যি কথা আমি মন থেকে বলি, আমার মন চাচ্ছে যদি তোমাদের রেসপন্স ভালো থাকে আমি অ্যাকাউন্টিংয়ের এই 600 শেষ করার পরে ম্যানেজমেন্ট ধরবো, মানে অ্যাকাউন্টিং আমি বললাম আর কি, বাট তোমার রেসপন্স ভালো আমি ধরবো না। তোমরা জানো আমার পায়ের অপারেশন, তারপর আমি দাঁড়ায় ক্লাস নিতে কষ্ট করে। জীবনে কোনোদিন এই অধ্যায় নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না। বারটা প্রদান করলে সমীকরণে কি প্রভাব পড়বে? দেখো এই কোশ্চেন অনেকের সমস্যা। যদি এখানে একটা প্রশ্ন জাস্ট এর আগে লেখা যায় বারটা প্রদান, দেখো বারটা প্রদান করলে কি হয় আমরা সবাই জানি। বারটা প্রদান করলে কি হয়? বারটা আমার একটা ব্যয়, ভালো করে শোনো, বারটা এক প্রকার ব্যয়। তাহলে ব্যয়ের ফলে কি হবে? আমার প্রত্যেকটা কোশ্চেন এখানে যাচ্ছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অ্যানালিসিস তোমাকে জানতে হবে। বারটা দিলে একটা ব্যয়ের ফলে ওই মাইনাস, আর নগদ টাকা দিলে এ মাইনাস। এখন আসো, যদি এর আগে লাগায় দেয় কারবারি বারটা, তাহলে কি হবে? তাহলে অ্যান্সার হচ্ছে কোনো পরিবর্তন হবে না। কারণ কারবারি বারটার ফলে হিসাব সমীকরণে পরিবর্তন হয় না। শুধু বারটা এক প্রকার ব্যয়, আসো এবার আসো, যদি বলতো প্রদত্ত বারটা, তাহলে প্রদত্ত বারটা অথবা শুধু বারটা একই। যদি বলতো প্রাপ্ত বারটার ফলে কি হবে? সেই ক্ষেত্রে হতো এ প্লাস আর ওই প্লাস। তাহলে একই বারটার 4 রকম রূপ। শুধু বারটা, প্রদত্ত বারটা একই জাবেদা, প্রাপ্ত বারটার ক্ষেত্রে আবার একরকম জাবেদা, প্রাপ্ত এ প্লাস ওই প্লাস। আবার যদি বলা হয় কারবারি বারটা বা ব্যবসায়িক বারটা বা বাণিজ্যিক বারটা কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো কি বলছি? ওকে ফাইন। এবার আসো, তুমি এখনো তো যাওনি ভাইয়া। যদি বলা হয় নগদ বারটা দেওয়া হলো, এর নাম কি? নগদ বারটা দেওয়া হলো, তো নগদ বারটা দেওয়া হলো মানে এর নাম প্রদত্ত বারটা। নগদ বারটা দেওয়া হলো মানে প্রদত্ত বারটা। যদি বলা হয় নগদ বারটা পাওয়া গেল, এর নাম প্রাপ্ত বারটা। বুঝতে পারছো? প্রাপ্ত বারটা। এখন আসো, যদি বলা হয়, তুমি আমার উপর রাগ করো না, ঠিক আছে? ওকে, এখন এই যে প্রাপ্ত বারটা, প্রদত্ত বারটা, রাগ করলে আমি সরি, আমি বারবার কিন্তু বলতেছি, এই প্রদত্ত বারটা কখন দিচ্ছ? টাকাটা আদায়ের সময়, আগে বুঝে নাও। তাহলে যদি বলা হয় টাকাটা আদায়ের সময়, তাহলে এটার আর এক নাম কি? এটার একটা বিক্রয় বার্তা। তাহলে বিক্রয় বার্তা জাবেদা যা, প্রদত্ত বার্তা জাবেদা তা, শুধু বার্তার জাবেদা তা, নগদে বার্তা দিল জাবেদা তা। তাহলে যদি বলা হয় এই প্রাপ্ত বার্তা জাবেদা কি? এই প্রাপ্ত বার্তা জাবেদা হচ্ছে, এই প্রাপ্ত বার্তার আর এক নাম, আধুনিক নাম ক্রয় বার্তা। এই প্রাপ্ত বার্তা আর এক নাম ক্রয় বার্তা। রাগ করা যাবে না। এই কথা না বলে বলতে পারে বিক্রয় বার্তা না বলে, বা প্রদত্ত বার্তা না বলে, বা নগদে বার্তা দেওয়া হলো। বুঝতে পারছো? এই কথা না বলে বলতে পারে পাওনা টাকা, পাওনা আদায়ের সময় বার্তা, পাওনা আদায়ের সময় বার্তা, তার জাবেদাও সেম, পাওনা আদায়ের সময় বার্তা। আর এখানে বলতে পারে ক্রয় বার্তা জায়গায় কি বলতে পারে? দেনা পরিশোধের সময় বার্তা, দেনা পরিশোধ, সব জাবেদা সেম। তাহলে একই জাবেদার কতগুলা নাম? এবার একটু নোট করো, আমার বলো বিষয়টা কেমন লাগছে। আমি তোমার আর কিছু বলবো না, এবং তুমি নিজে নিজে সুন্দর করে পুরো বোর্ডটা অ্যানালাইসিস করো। ওকে ফাইন। এবার তুমি নিজের থেকে আমারে বলো এই বার্তার গোষ্ঠী সহ একদম ক্লিয়ার কিনা। আমি একবার অ্যানালাইসিস করছি, শুধু বার্তা বা প্রদত্ত বার্তা
বা হচ্ছে বিক্রয় বার্তা বা পাওনা আদায়ের সময় বার্তা একই জিনিস, সব সেম যাবে না। আবার তোমার হচ্ছে প্রাপ্ত বার্তা বা হচ্ছে তোমার নগদ টাকা এই যে পরিশোধের সময় বার্তা বা নগদ বার্তা প্রদান একই জিনিস। তারপরে যদি কারবারি বার্তা বলে এরকম জাবেদা হবে না, ঠিক আছে? এই বার্তার টপিক ক্লিয়ার কিনা আমাকে বলো, এবং আমাকে একটু এবার এই তো আমাদের প্রথম অধ্যায় আজকে শেষ হয়ে গেল। এবার আমারে বলো, তোমার লাইফে যদি প্রথম অধ্যায় থেকে আর কোনোদিন কোনো কোশ্চেন করা হয়, তোমার ইনশাল্লাহ কেউ আটকাইতে পারবে কিনা আমারে বলো। ক্লাসে নোট করেছো কে কে? ক্লাসটা নোট করেছো কে কে? সত্যি করে বলো, মিথ্যা বলবা না। এই বলো, নোট করেছো কে কে? ওকে, আমি সরি, একটু নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম। নেটওয়ার্ক আমারে মানে লাথি মারছিল আর কি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন নেট সমস্যা আছে, এটা তোমরা খুব ভালো করে জানো। এটা আসলে আমার মানে আমার তোমাদের অজানা কিছু না, কিন্তু জুম হচ্ছে না কেন? আমার চেহারা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার বলো, আমি জুমই থাকতো। ওকে, তো আজকে প্রথম রাতে আমি বেশি প্রেশার দিব না কেন? কারণ প্রথম দিন যদি বেশি প্রেশার দিই বা তোমরা আমারে বলবা না যে এই মানুষটা আমাদের মাইরে ফেলানোর জন্য আসছে। সো আমি শুধু এতটুকুই বলছি, আমি 36টা কোশ্চেন করাইছি। এটা প্রথম অধ্যায় হয়েছে কেবল, দেখো। তার মানে তোমাকে এরকম করে 550 কোশ্চেন করাবো। নেক্সট ক্লাসে আমি প্রথম দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় ইনশাল্লাহ হয়তো পড়াই ফেলতে পারবো। আজকে আমি চাইছিলাম, কিন্তু আমি কেন জানি চাচ্ছি, আমার মন বলছে না আজকে প্রথম দিন হিসাবে তোমাদের একটু রেস্ট দিয়ে আসলে প্রথম দিন একটু চাপটা কম যাক, কারণ লোড নিতে তো হবে তোমাদের। আর পেইড ব্যাচের যাদের, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু কালকে থেকে বাংলা ইংলিশ ক্লাস যখন হবে তোমাদের 3টা ক্লাস দিনে হবে। এখন আমার একটা কথা তোমরা বলো, তোমরা তো পেইড ব্যাচে বেসিক আমার ক্লাস পাইছো, এই যে যা পড়াচ্ছি আসলে কি এর থেকে আর নিচেই নামা যায়? এবার আমাকে একটা কথা বলো যে ভাই, আমি যে বারবার বলছি এই বছরের এটাই তোমাদেরকে দেওয়া আমার সেরা গিফট, এবার হয়েছে? মানছো? এগুলা যদি একটু নোট করে পড়তে পারো, তোমার অ্যাকাউন্টিংয়ে কেউ আটকাবে? তোমার যে বেসিকের সমস্যার কথা তুমি বারবার বলো না, আমি থিওরি পারি না। কোন স্টুডেন্ট আছে যে আমার এই ক্লাস করার পরে বলবে যে আমার বেসিকে প্রবলেম বা থিওরি প্রবলেম? বলো, তোমরা একটু বলো, আমি একটু জাস্ট দেখবো, তোমাদের কথাগুলো শুনবো। আর আজকে আর চাপ দিব না, প্রথম অধ্যায় ক্লোজ আমাদের 36টা, এর বাইরে ইনশাল্লাহ যাবে না, আল্লাহ যদি রহমত করে থাকেন এর বাইরে যাবে না। তো তোমরা মোটামুটি ক্লাসটা পেইড ব্যাচ আমার মনে হয় না এই বছরে বারটা যাবে। আমি অনেকবার রিপিট করছি, রাজশাহীতে এমসিকিউ কি 80টা আসবে নাকি 100টা? রাজশাহী এমসিকিউ আসবে তোমার টোটাল 92টা। এর মধ্যে ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের ওখান থেকে তোমাকে চুজ করতে মানে বাদ দিতে হবে আর কি, ঠিক আছে? মানে ফাইন্যান্স মার্কেটিং একটা অপশন আছে, ওটা বাদ দিয়ে তোমাকে দেখাতে হবে। এই যে রাজশাহীর ওয়েমার চলে আসছে, তোমাদের আজকে আমি আর পড়তে চাচ্ছি না, তোমরা কি বলো? নোটটা একটু শেয়ার করিও, তোমাদের কাছে আমারই রিকোয়েস্ট থাকবে। তো ক্লাসটার ব্যাপারে আমি বুঝাতে চাইছি, আমি তোমাদেরকে যে 550 এমসিকিউ পড়াবো, কি করা বুঝছো? আমি আবারও বলছি, আমার লাইফে তোমরা কোনোদিন এই ব্যাস এভাবে তোমরা এই ক্লাসগুলো পাওনি। আমি 2021 সালে ফিরে গেছি, আমি বারবার বলছি, কিন্তু আজকে আমি আরও পড়াতাম। আমি আজকে চাপ নেব, তবে আজকে আমি আবারও ব্যাক করতে চাচ্ছি। তোমরা যদি চাও সেরির পরে বা তোমরা যদি চাও যে ভাইয়া আমরা একটু তাহলে রেস্ট নিই, আপনি তাহলে 3টার থেকে আবার ক্লাস নেন, আমি কিন্তু আবার নিতে রাজি আছি। তোমরা যদি চাও, আমার কথা হচ্ছে আমরা 100 জন ক্লাস করুক, এটা উচিত হবে কিনা, নাকি আজকে রেস্ট নিও তোমরা কালকে পড়বা আবার, বা সেরি করে আমরা শুরু করি আজকে ক্লাসটা। তোমরা এখন তো একটা ঘুম দাও, সেরি করে শুরু করি। আমার কথা হচ্ছে ভাই, অ্যাকাউন্টিংটা আমার একটু যদি 5 দিন শেষ করতে পারি, আমি তোমার আবার ম্যানেজমেন্ট করাবো। আমি আর যদি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পড়াই, বাংলাদেশের 35টা কেন গুছে 35টাই কমন পাবা ইনশাল্লাহ। মানে এইটুকু আমার প্রতি বিশ্বাস রাখো, আমার এই কনফিডেন্সটা আছে। তো আমি তোমাকে দিতে চাচ্ছি, তুমি নাও। তাহলে আজকে আমরা সেরির পর আবার শুরু করি। কষ্ট তো আমার হবে, তোমার কি হবে? তুমি এখন ঘুমানো দরকার হলে, আমি তাহলে আজকে দ্বিতীয় তৃতীয় যদি শুরু করতে পারি, তাহলে কি হবে? আমরা কিন্তু দ্রুত শেষ করে ফেলতে পারবো। কারণ 500 এমসিকিউ আমরা দিনে 100 শেষ না করতে পারি, 5 দিনে পারবো না, হিসাবটা কিন্তু বুঝো। আর আমি যদি 5 দিনে ক্লাস শেষ করতে পারি বা 6 দিনে, বাকি 4 দিনে কিন্তু আমি ম্যানেজমেন্টটাও তোমাকে শেষ করে দিতে পারবো। ম্যানেজমেন্টের টপ 200 পড়াই দিলে, আমি 200 পড়ালে মিনিমাম হচ্ছে ওখানে এমসিকিউ বেরোবে 5 দুগুণে 1000। আর আমার ক্লাসগুলো নোট করো, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর ওই গুচ্ছর যে ওয়েমারের কথা বলতেছো, এই দেখো গুচ্ছর ওয়েমারটা এইভাবে হবে, মানে সরি রাজশাহীর ওয়েমারটা।
এবার 92টা কোশ্চেন থাকবে টোটাল। ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের যে কোনো একটা চুজ করতে হবে তোমাকে, ঠিক আছে? ফাইন্যান্স মার্কেটিং এরকম চুজ করে দেখাতে হবে। তো এটা এই ওএমআর, নতুন ওএমআর রাজশাহীর এটা। তো এই মডেল টেস্ট বইটা কিন্তু 3 দিন সময়, 16, 17, 18 প্রি অর্ডার করলে তোমার কুরিয়ার ফ্রি, তুমি এই জায়গায় তো লাভবান। সো আমার মনে হয় তাহলে সেরির পরে কি আবার আসবো? দ্বিতীয় তৃতীয় আজকে শেষ করে ফেলি, ব্যাংক সমন্বয় বিবরণী এবং তৃতীয় দুটো শেষ করে ফেলি। আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ, তাহলে সেরির পরে কয়টা দিব আমারে বলো? এখন ঘুমাই যাও সবাই। ভাই আমি একটা কথা কই, এই রাতটা আমার সাথে রাখো তোমরা, তোমার ফ্রেন্ডদেরকে সব জানাবা। মানে আমি বলতে চাচ্ছি, আমার সাথে রাখলে তোমার সুবিধা কি, তোমার পড়া লাগবে না, আমি পড়াই দেবো তোমাকে। তুমি দেখছো আমি যেভাবে তোমাকে পড়াচ্ছি, আসলেই তোমার পড়া লাগবে না। তুমি আমার সাথে এই 500 শেষ করো, তুমি একদম ম্যাথের বস হবা, বেসিকের বস হবা, থিওরির বস হবা। তোমার ইনশাল্লাহ কেউ কোনো জায়গায় আটকাইতে পারবে না। যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার কেউ আটকাইতে পারবে না। তুমি আমার এই ক্লাসগুলো একটু কষ্ট করে করো, তুমি যা পাচ্ছ জাস্ট মাস্টার, মানে মাইন্ড ব্লোয়িং। আর যে কোশ্চেনগুলো আমি এখানে আনছি, আমি পুরো রাত জেগে অনেক কষ্ট করে কোশ্চেন বাছাই করছি, এবং কোশ্চেনগুলো সব লাস্ট মেডিসিনই আছে। এবং ভাই হিসেবে বলছি, লাস্ট মেডিসিন কিন্তু এই মাসের শেষে তো জীবনও, মানে সামনের মাসে পাবাই না, তাড়াতাড়ি এই মাসের মধ্যে নিয়ে নাও। লাস্ট মেডিসিন খুবই ভয়ঙ্কর অবস্থা, খুবই প্রতিদিন রকমরিতে 100-150 করে শুধু রকমরিতে যায়। আর আমাদের কাছে তো যায়, লাইব্রেরিতে তো যায়, 3টা জায়গায় পাওয়া যাচ্ছে লাস্ট মেডিসিন। আর রাজশাহী গুচ্ছ, ওএমআর, মডেল টেস্ট একসাথে 320 টাকা, কুরিয়ার ফ্রি, কালকের থেকে 3 দিন এটা অর্ডার করে, কারণ এই বাসায় বসে পরীক্ষা খুব দরকার। মানে এই মুহূর্তে আমারও কিছু করার নেই ভাই, আমি কি করবো, চেঞ্জ হয়েছে ওএমআর। সো দেখো, তাহলে সেরি পরে ক্লাস করবা ভাই? আমি আজকে সেরি পরে কেন চাচ্ছি, কারণ হচ্ছে তোমার কালকে থেকে আবার 3টা ক্লাস শুরু হবে। সেরির আগে নেব, ব্যাংক সমন্বয় বিবরণী আছে, লাস্ট মোমেন্টে হাজারো কষ্ট করতে রাজি। এই তো গুড, এই কথাটা খুব ভালো লাগছে। আমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টা তাহলে সেরির পরেই শুরু করি, হ্যাঁ, নামাজ পড়ে ইনশাল্লাহ। তাহলে কয়টা দিব টাইম বলো? আজকে সারাদিন ঘুমাইনি, এখন শেষ করে দিচ্ছি, এখন ঘুমাও, সেরিতে উঠো, 3 ঘন্টার একটা ঘুম দিবা, 2টা 3টা তা তো পারবা না মনে হয়। তাহলে আমরা মোটামুটি তাহলে সেরি শেষে মোটামুটি নামাজ শেষেই শুরু করে দিই ইনশাল্লাহ। কটা থেকে শুরু করলে ভালো হয় বলো? সেরি পড়া শুরু করে দিই, কটা থেকে শুরু করো বলো? একটা দ্রুত টাইম দাও, তোমাকে টাইম দাও। নামাজ পড়ে কখন দিলে ভালো হয়? এখন নিলে ভালো হয় না মাসুম ভাই? এখন সম্ভব না, এখন আমার পক্ষে সম্ভব না। এখন আসলে আজকে আমি এই 3টা টেনে দিলে তোমাদের জন্য ভালো হবে, কারণ আমার পেট ব্যথা কালকের থেকে অনেক বেশি। 3টা পর্যন্ত নেন ভাইয়া। 3:30 দেবো? ওকে ফাইন, তো 3:30 দেবো, শিওর? সেরি তো মানে 3:30, 5টায় ভালো হবে, 4:30, ওকে 6টায়। ওরে বাবা কঠিন একটা অবস্থা, 5:20। আচ্ছা 5টা থেকে দিলাম, ওকে। ক্লাসগুলো কোনো পিডিএফ হবে না, এইসব বাদ দাও ভাইয়া, শ্রীকান্ত এসব পিডিএফ নোট করতে বলছি বারবার আমি। আর এগুলো গুচ্ছ লাস্ট প্রিন্ট চেঞ্জ, আমার বইয়ের পিডিএফ দিতে পারবো না ভাইয়া, সরি, আমার এটা মাফ করে দিও। 5টা দিব? 5টায় বেশ, ওকে 5টায়, তাহলে 5টার সময় দেখা হচ্ছে। এর মধ্যে তুমি একটু খাও, ঘুমাও, সব করো, আর আমার জন্য সময় রাখো। আমার 5টা দিন একটু রাত্রে টাইম দাও, আমি তোমার অ্যাকাউন্টিং এর সব জায়গার জন্য বস বানিয়ে দিচ্ছি। এরপর যদি তোমরা ভালো রেসপন্স করো, আমি ম্যানেজমেন্টটা তোমাকে বস বানাবো ইনশাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে 5টায় ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ নামাজ টামাজ পরে একবার দেখা হবে। 4টা কত বন্ধু সেরি, 4:30, 5টায় বেস্ট হবে, রাইট? 5টায় বেস্ট হবে না? 5টায় বেস্ট হবে, হ্যাঁ 5টায় দেখা হবে। তাহলে এই টাইমের মধ্যে তুমি একটা কাজ করতে পারো, তুমি এখন একটু ঘুমায় যাও, 1-1.5 ঘন্টা একটু ঘুমাও, তারপর 4টার দিকে উঠে তুমি সেরি করো, 4টার দিকে বা 3:30টার দিকে উঠে তুমি সেরি করো, তুমি একটু 1.5 ঘন্টা ঘুমাও। আসসালামু আলাইকুম, ভালো থাকো, আমাদের দোয়া করো। 5টার সময় দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ সবাইকে।